আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন? পড়াশোনা হয়েছে? জি, আলহামদুলিল্লাহ। আমাদের হোমওয়ার্ক ছিল কোনটা যেন? অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল রক পেইন্টিংস। কোনো প্রবলেম এটাতে করতে পেরেছেন? ধরতে একটু কষ্ট হয়েছে, কয়েকবার শুনতে হয়েছে আর কি। হ্যাঁ, শুনতে শুনতে ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট হবে। তো এটা সেকেন্ড টাইপের, যেখানে এই জায়গায় বেশি প্যারাফ্রেজিং করে। আহ, একটু ধরা মুশকিল। কোশ্চেন গুলো প্যারাফ্রেজ করে বলে এবং ডিসিশনটা বোঝাটা অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয় আর কি। স্ট্রেট কাট বলে না, একটু ঘোরায় পেঁচায় বলে। এই হচ্ছে আমাদের ম্যাচিং ছিল। আজকে আমরা এমসিকিউ শুরু করব। এমসিকিউটা বলতে গেলে সবচেয়ে কঠিন যে কোশ্চেন গুলো তার মধ্যে, মানে সবচেয়ে কঠিন কোশ্চেন আর কি, তার মধ্যে একটা বলা ঠিক হবে না, সবচেয়ে কঠিন কোশ্চেন বলা যায় অনেকের কাছেই। এই জন্য আমরা এটা আজকে সলভ করব। একটু এক্সট্রা মনোযোগ দরকার হবে। এর আগে আমরা ভোকাবুলারি নিয়ে কিছু কথা বলবো। তো গত কয়েকটা ক্লাসে আমরা কিভাবে লিসনিং স্কিল ডেভেলপ করতে হবে এটা বলেছি, কিভাবে রিডিং স্কিল ডেভেলপ করতে হবে এটা নিয়েও কাজ করেছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করা যায়। তো ভোকাবুলারির জন্য প্রথম বিষয় হচ্ছে এটা আসলে কতটা জরুরি। আপনি দেখেন লিসনিং এ এটা তো জরুরি, অবশ্যই আপনাকে শুনে বুঝতে পারতে হবে অডিওগুলো, এবং লেখার সময় এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন, এক্সাক্ট স্পেলিং আপনাকে লিখতে হবে। এবং আপনি যদি কোশ্চেনটা পড়ে বুঝতে না পারেন তাহলে প্রবলেম আছে। এই কারণে লিসনিং এ এটা জরুরি। রিডিং এ তো বলার অপেক্ষায় রাখে না। প্রচুর আননোন ওয়ার্ডস পাবেন, অ্যাডভান্স ওয়ার্ডস পাবেন। তো ভোকাবুলারি ভালো হলে এই জায়গায় আমরা হেল্প পাবো। আর স্পিকিং এন্ড রাইটিং এ আলাদা আপনার সেকশন, মানে মার্কিং ক্রাইটেরিয়া আছে লেক্সিক্যাল রিসোর্স নামে। লেক্সিক্যাল রিসোর্স বলতে ভোকাবুলারি বোঝানো হয়। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো আইএলটিএস আসলে প্রতিটা মডিউলে আমাদের ভোকাবুলারির ইউজ আছে। এই জন্য ভোকাবুলারিটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে নর্মালি আমাদের কনভেনশনাল ওয়ে হচ্ছে আমরা যখন ভোকাবুলারি শিখতে চাই আমরা ওয়ার্ড লিস্ট খুঁজি, ডিকশনারি খুঁজি, ওয়ার্ড লিস্ট খুঁজি। এই ধরনের আইএলটিএস এ সবচেয়ে কোন ওয়ার্ড গুলো ব্যবহৃত হয়, 1000 মোস্ট কমন ওয়ার্ডস ইন ইংলিশ, এই টাইপের নানান ধরনের লিস্ট আমরা খুঁজে বেড়াই এবং সেগুলো দেখে পড়ার ট্রাই করি। এগুলো থেকে আমাদের আসলে ইনকমপ্লিট একটা আইডিয়া জেনারেট হয়। এগুলোতে নর্মালি ওয়ার্ডটা থাকে আর মিনিংটা থাকে। তো একটা ওয়ার্ডের মিনিং কিন্তু একটা না। আর ভোকাবুলারি জানার টার্গেটটা আমাদের এমন না যে আহ, আমি জাস্ট একটা ওয়ার্ডের একটা মিনিং জানলেই হবে। আমাদের ওয়ার্ডটা আসলে প্রপার ওয়েতে ইউজ করতে পারতে হবে, এবং ইউজ করতে পারার জন্য ওয়ার্ডের মিনিং, এক এক ওয়ার্ডের কনটেক্সট অনুযায়ী এক এক ধরনের মিনিং হয়। আবার সেটা প্রপার কনটেক্সটে ইউজ করা, কোন ওয়ার্ডটা কোন কনটেক্সটে ম্যাচ হয়, এটা বুঝতে পারাটাও জরুরি। তো শুধু ওয়ার্ড লিস্ট দেখে ওয়ার্ড এন্ড বাংলা মিনিং এটা জানাটা আমাদেরকে আরো, বলা যায় যে আমাদেরকে আটকে রাখবে, আসলে বাধাগ্রস্ত করবে, ভুল পথে পরিচালিত করবে আসলে। এই জন্য কিভাবে ভোকাবুলারি শিখবো সেটা জানার আগে আমাদের জানা দরকার যে কিভাবে শিখবো না। শিখবো না হচ্ছে এইভাবে ওয়ার্ড লিস্ট থেকে, ডিকশনারি থেকে ওয়ার্ড আর তার বাংলা মিনিং, এইভাবে আমরা শিখবো না। এবং আমাদের টার্গেট যেন এরকম না হয় যে আমার 100% ওয়ার্ড জানা লাগবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ধরেন রিডিং এর একটা প্যাসেজ এসছে, ওখানে কয়েকটা ওয়ার্ড আপনার আননোন, আননোন ওয়ার্ড থেকে আপনি একদম ঘাবড়ে গেছেন, ভাবতেছেন যে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরকম যদি অ্যাটিটিউড থাকে তাহলে আইএলটিএস এ খুব মুশকিলে পড়বেন। তো আমাদের টার্গেট কখনোই এমন হবে না যে 100% ওয়ার্ড আমার জানতেই হবে। বরং কিছু ওয়ার্ড আমার আননোন থাকলেও আমি যেন মিনিংটাকে এক্সট্রাক্ট করতে পারি, অ্যাটলিস্ট গেস গেস করতে পারি। এই ধারণাটা, মানে এই কনফিডেন্সটা আমাদের থাকতে হবে। তো 100% ওয়ার্ড জানাটা নন নেটিভদের জন্য পসিবল না ইন এ সেন্স। পাশাপাশি এটাকে নর্মাল নিতে হবে যে কিছু ওয়ার্ড আমার আননোন থাকবে, থাকার পরও আমি মিনিংটা কনটেক্সট বুঝে যেন, কনটেক্সট দেখে যেন বুঝতে পারি, এই ক্যাপাসিটি অর্জন করতে হবে।
সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে একদিনে অনেক কিছু খাওয়ার চিন্তা না করা। এই ওয়ার্ড লিস্ট পড়ার আরেকটা বিপদ হচ্ছে এই জিনিসটা, আমাদের চোখের একটা ক্ষুধা আছে, তো তো চোখের সামনে যখন দেখি আরে আমার 1,000 ওয়ার্ড দিয়ে দিচ্ছে যেগুলো আমি জানি না, তখন এক পাতা দুই পাতা করে আমরা মুখস্থ করা শুরু করি। এক পাতায় থাকে 20টা 30টা ওয়ার্ড। তো আগের দিন পরে পরের দিন ভুলে যাই, আগের দিন পরে পরের দিন ভুলে যাই, আলটিমেটলি এটাই হয়। তো এইভাবে ভোকাবুলারি বই কিনি, টেবিলের উপর পড়ে থাকে, মাঝে মাঝে পড়ি, সময়টা নষ্ট হয়, মেমোরিটা খামোখা প্রেশার প্রেশার পায় আর কি। তো আমাদের টার্গেট থাকবে না যে একদিন অনেকগুলো 20টা 30টা এই ধরনের টার্গেট আমাদের থাকবে না। তো টার্গেটের ক্ষেত্রে মানে মাইন্ড সেট আপের ক্ষেত্রে এই দুইটা শিফটিং জরুরি। প্রথমটা হচ্ছে আমরা যেন 100% আশা না করি এবং আননোন ওয়ার্ডস পেলে যেন ঘাবড়ায় না দেয়। সেকেন্ডটা হচ্ছে যে পার ডে আমাদের ইনপুটের অ্যামাউন্টটা কমিয়ে ফেলতে হবে, যেন আমরা যাই শিখছি সেটা প্রপার ওয়েতে শিখতে পারি এবং লার্নিংটা সাস্টেইন করে আমাদের মাথায়, সাস্টেইনেবল হয়, একদিন পরে 2 দিন পরে যেন ভুলে না যাই। তো এইভাবে আমাদের মাইন্ড শিফটিংটা জরুরি। দেন কি করব, আসলে করণীয়টা কি? আমরা তো ওয়ার্ড লিস্ট করবো না বললাম, তাহলে কোথা থেকে ওয়ার্ড শিখবো? তাহলে এটার উত্তর হচ্ছে আমরা ইউজড কনটেক্সট থেকে ওয়ার্ড শিখবো। আমরা বলছি যে প্রতিদিন আমাদের অ্যাক্টিভ লিসনিং করতে হবে, প্রতিদিন আমাদের অ্যাক্টিভ রিডিং করতে হবে, এর পাশাপাশি আমরা কেমব্রিজ সলভ করব, লিসনিং রিডিং যাই বলেন। এগুলো করতে যে আমরা প্রতিদিনই আননোন ওয়ার্ডস এর সম্মুখীন হব, আমাদের ওই ওয়ার্ড গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন ধরেন আপনি একটা প্যাসেজ পড়তে যে আননোন ওয়ার্ডস পেলেন কথার কথা 40টা, এখন 40টাই যদি আপনি মুখস্থ করতে যান তাহলে কিন্তু হবে না আবার। তো আপনি প্যাসেজটা পড়ার সুবিধার্থে তাৎক্ষণিকভাবে হয়তো দেখে নিতে পারেন মিনিং গুলো, বাট আপনার ভোকাবুলারির ভান্ডার যেটা আছে, স্টোরেজ যেটা আছে, ওখানে নেওয়ার জন্য আমরা পার ডে 1টা থেকে 5টা ওয়ার্ড, 2টা 3টা থেকে 5টা এটার মধ্যে আমরা থাকার ট্রাই করবো। এর বেশি নিলে আলটিমেটলি ওটা ওগুলো কন্টিনিউ করা যায় না, মাথায় থাকে না, ওটা সাস্টেনেবল হয় না। তো 2টা 3টা ওয়ার্ড আমরা নেবো, খুব বেশি হলে 5টা 6টা নিতে পারি, এর বেশি আসলে নেওয়ার দরকার নেই। তাহলে টার্গেটটা আমাদের কমে যাবে এরকম। এবং সোর্স হচ্ছে ডে টু ডে লাইফে আমরা ইংলিশ ইংলিশ ব্যবহার করতে যে, পড়তে যে, লিখতে যে, শুনতে যে, যে ওয়ার্ড গুলোর সাথে পরিচিত হব, ফেস করবো, সেই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে নেব। এখন আপনি বলবেন যে ওয়ার্ড পাইলাম 40টা, আপনি নিতে বললেন 3টা, তো 40টা থেকে 3টা আমি কোনটা নিব? সো ওয়ার্ড নিবেন হচ্ছে যে ওয়ার্ড গুলোকে এভাবে বলা যায় যে চেনা চেনা লাগে তবুও অচেনা, এরকম ওয়ার্ড গুলো। সো সামওয়াট ফ্যামিলিয়ার, কিছুটা ফ্যামিলিয়ার মনে হচ্ছে, এই ওয়ার্ডটা বারবার আপনার চোখে পড়েছে, কিছুটা ভাষা ভাষার আইডিয়া আছে বাট ইউর নট শিওর অ্যাবাউট দ্য এক্সাক্ট মিনিং, ওই সকল ওয়ার্ড গুলো আমরা বেছে নেব। কারণ হচ্ছে ওই ওয়ার্ড গুলো কোন ওয়ার্ড, ওটা হচ্ছে আপনার লেভেলের থেকে আরেকটু উপরের ওয়ার্ড, আরেকটু উপরের ওয়ার্ড। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, ধরেন আপনার আজকের ক্ষমতা হচ্ছে একতলা বাড়ি, একতলা বাড়ির মালিক আপনি। আপনি যদি বলেন যে 1 সপ্তাহ পরে আমি 7তলা বাড়ির মালিক হব, এটা কিন্তু পসিবল না। এবং এটা করতে গেলে মানে নর্মাল ওয়েতে পসিবল না, অ্যাটলিস্ট আপনাকে দুর্নীতি করতে হবে বা অস্বাভাবিক কোনো কিছু করতে হবে। কোনটা পসিবল, যে হ্যাঁ আজকে আমি 1তলার মালিক, আমি 1 মাস পরে 2তলার মালিক হতে চাই, দেন 2তলা হয়ে গেলে এরপরে 3তলা, এরপরে আমি 4তলা, কথা মানে জাস্ট ফর এক্সাম্পল বলছি আর কি। তো আপনার লেভেল যদি ধরেন আইএলটিএস এর ব্যান্ড অনুযায়ী 5, আপনি এখন 5-এ আছেন ধরলাম। এখন আপনি যদি 8 ব্যান্ডের ওয়ার্ড খুঁজে খুঁজে পড়েন, 9 ব্যান্ডের ওয়ার্ড খুঁজে খুঁজে পড়েন, এমন ওয়ার্ড যেগুলো মানে এরকম লিস্ট পাওয়া যায় কিন্তু, 9 ব্যান্ড ওয়ার্ডের লিস্ট, 8 ব্যান্ডের ওয়ার্ডের লিস্ট। তো অনেক সময় এই ওয়ার্ড গুলো এমন হয় যে আপনি জীবনে শুনেন নাই, উচ্চারণ করতে পারছেন না প্রপারলি, একবার মুখস্থ করলে ভুলে যাচ্ছেন, মনে থাকে না। আলটিমেটলি এগুলো নিয়ে পড়ে থেকে লাভ কি, আপনি ওটা ইউজ করতে পারবেন না। এবং জোর করে যদি ইউজ করতে চান আপনার ভুল হবে, ভুল হবে, কারণ আপনি এর মাঝখানে যে বিশাল গ্যাপ, এই স্কিল গ্যাপটা আপনার আছে। আপনি শুধু ওয়ার্ডের মিনিংটা জানেন বা ওই ওয়ার্ডটা কি কনটেক্সটে, কি স্ট্রাকচারে ব্যবহৃত হয়, ওইটা আপনার মধ্যে অটোমেটিকলি আসে না। আপনাকে জোর করে হয়তো বা একটা দুটো ওয়ার্ড বসাতে পারেন, অথবা সিনোনিম অল্টার করতে যে জাস্ট এইটার জায়গায় ওটা বসাই দেন, ভুল হয়ে যায়। এরকম আমরা দেখবো আসলে রাইটিং এ, যখন আপনাদের আমরা খাতা চেক করবো তখন দেখবো এরকম প্রচুর কেস আসে। হঠাৎ একটা উইয়ার্ড ওয়ার্ড বসাই দিছে, বাট ওয়ার্ডটা ওই কনটেক্সটে খাটছে না, শাব্দিক অর্থ অনুযায়ী ডিকশনারি থেকে শাব্দিক অর্থ বাংলা অর্থ মিলতেছে, বাট অ্যাকচুয়ালি নেটিভ কনটেক্সটে ওইটা ইউজ হয় না ওভাবে। এরকম প্রচুর উদাহরণ পাওয়া যায়। তাহলে এইভাবে শেখাটা
আসলে সঠিক শিখা না। তাহলে কোনটা শিখবো আমরা? আমার লেভেলের থেকে একটু উপরে। এগুলো কোন ওয়ার্ড? এগুলো হচ্ছে ওই যে যেগুলো চেনা চেনা লাগে তবুও চেনা, সো সামওয়াট ফ্যামিলিয়ার যেগুলো। এর পাশাপাশি আরেকটা ক্যাটাগরির ওয়ার্ড আমরা নিব, সেটা হচ্ছে যেগুলো কোনো কারণে আপনার ইন্টারেস্টটা ওই ওয়ার্ডের প্রতি ড্রন হচ্ছে, কোনো কারণে ইন্টারেস্টিং মনে হচ্ছে। এমন অনেক ফ্রেজাল ভার্বস থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে যেগুলো দেখে ইন্টারেস্টিং মনে হয়। এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়, যেমন সুগার কোট। সুগার কোট, সুগার কোট, সুগার কোট মানে কি আমি জানি? যেটা যে সুগার কোটিং বলে আর কি, যে একটু মিলায় মিশায় বলে আর কি, একটু হ্যাঁ, বাড়তি করে এটা আর কি। হ্যাঁ। তো একটা খারাপ সিচুয়েশনকে আমি একেবারে এক্স্যাক্টলি বলতে চাচ্ছি না, আমি একটু ভদ্রভাবে বা একটু মোলায়েম স্বরে, তো আমি সিচুয়েশনটাকে আর একটু লঘু করে বলতে চাচ্ছি আর কি, নিউট্রাল করে বলতে যাচ্ছি। এটা হচ্ছে সুগার কোটিং করা। সুগার মানে চিনি, কোট মানে আবরণ। সেটা তিতা জিনিসের উপরে আমি চিনির আবরণ দিয়ে উপস্থাপন করতে যাচ্ছি, এটা হচ্ছে সুগার কোট। এখন যারা জানেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না, বাট কেউ যদি প্রথম এটা পড়েন সুগার কোট, আপনার কিন্তু একটু ইন্টারেস্টিং লাগার কথা যে ব্যাপারটা কি, সুগার কোট বলতে কি বোঝাচ্ছে। দেন আপনি এই টাইপের ফ্রেজ গুলো শিখবেন, এই টাইপের ফ্রেজ গুলো নেবেন। তাহলে বুঝলাম সোর্স ডে টু ডে লাইফের ইউজ করব, এবং টার্গেট থাকবে আমার, আমি 2টা 3টা 5টা ওয়ার্ড নিব যেগুলো আমার কাছে ফ্যামিলিয়ার লাগে, বাট আমি এক্স্যাক্টলি শিওর না ওয়ার্ড গুলো সম্পর্কে। পাশাপাশি যেগুলো কোনোভাবে আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই ওয়ার্ড গুলো নিবো। এগুলো নিলে যেটা হবে, আপনার লার্নিংটা এনজয়েবল হবে, বোরিং হবে না, বোর্ড হবে না আর কি। এই গেল ওয়ার্ড গুলো নিলাম, এখন এই ওয়ার্ড গুলো নিয়ে কি করব ভাই? ডিকশনারিতে চলে যাব, মোবাইলে বাংলা টু ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। যাদের আছে মোবাইলে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, এগুলো আনইনস্টল করে দিবেন। সোজা কথায় চোখ বন্ধ করে একদম, কোনো দয়াময় করার মানে দরকারই নেই। যদি আইএলটিএস দিতে চান তাহলে ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি ভুলে যান, আনইনস্টল করে দেন, ওইটা ক্ষতি করবে আপনার। তাহলে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে এই জায়গায়, আমাদের মামার কাছে যাব। মামার কাছে যে যে ওয়ার্ডটা জানি না, কথা কথা সুগার কোড আমি জানি না, এই ফ্রেজটা আমি জানি না, দেন আমি লিখবো সুগার কোড স্পেস মিনিং, লিখে মামাকে বলবো যে কি আছে মামা বের করে দাও। দেখবেন যে সে মোটামুটি একদম বিস্তারিত দিয়ে দিবে ওই ওয়ার্ডটা সম্পর্কে। এখানে খুব কম দেখাচ্ছে, অনেক ওয়ার্ড থেকে যেটা 5টা 7টা মিনিং থাকে সবগুলোই দেওয়া থাকে এখানে। তো ধরেন কথার কথা অ্যামেজিং, জাস্ট র্যান্ডমলি একটা ওয়ার্ড আমরা সার্চ দিলাম। সো এখানে আমরা দেখছি যে মোটামুটি 3টা 4টা মিনিং দেওয়া আছে। তো এইভাবে আমরা ওয়ার্ড গুলো সম্পর্কে রিসার্চ করব একটু। এবং এখানে যাওয়ার পরে দেখবেন এই যে মাইকের মতো সাউন্ড কি বলে সিম্বলটা আছে, এখানে ক্লিক করলে Amazing. আমরা প্রোনাউন্সিয়েশনটা দেখতে পারবো, মানে শুনতে পারবো। এরপরে এখানে আইপিএস সিম্বল সহ দেওয়া আছে, অ্যামেজিং। লার্ন টু প্রোনাউন্সে গেলে আমরা আমেরিকান, ব্রিটিশ দুইটাই মানে ক্লিক করে শুনতে পারবো। এরপর স্লো করে দিয়ে স্লো আকারে শুনতে পারবো। Amazing. এই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রপার উচ্চারণ শিখলাম। এরপরে কোন কোন কনটেক্সটে কি মিনিং দেয়, অ্যাডজেক্টিভ এটা হচ্ছে এই মিনিং দিচ্ছে, এরপরে ইনফর্মাল ওয়েতে এইভাবে মিনিং দিচ্ছে, দেন ভার্ব আকারে এটা, এই যে এটা ভার্ব, তো ভার্ব আকারে এটা মিনিং দিচ্ছে। এরপরে দেখেন এগুলোর সিনোনিমস দেওয়া আছে, সিনোনিমস দেওয়া আছে প্রচুর সিনোনিম, যতগুলো পসিবল প্রতিটা মিনিং এর জন্য, মানে কনটেক্সট অনুযায়ী সিনোনিম দেওয়া আছে। এই রিসার্চটা আমাদের করতে হবে, এবং চাইলে আরো নিচে যেতে পারেন, ক্যামব্রিজ ডিকশনারিতে দেখতে পারেন, বা একটা দেখে না। তো পারলে দুইটাই, আর না হলে অ্যাটলিস্ট গুগলটা অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ থেকে নেয় আর কি ধারণা অনুযায়ী। এদিকে বাংলা দেওয়া আছে, এটা দেখবেন না। যদি একেবারে বুঝতে না পারেন, কথার কথা কিছু ওয়ার্ড থাকতে পারে, অথবা আপনি হয়তো একদম বেসিক লেভেলে আছেন, ইংলিশটা পড়ে বুঝতে পারছেন না, ইন দ্যাট কেস বাংলাটার দিকে তাকাতে পারেন, বাট বাংলাটা ইন মোস্ট কেস উইল মিসগাইড ইউ, এটা আপনাকে মিসগাইড করবে। জাস্ট একটা একটা নির্দিষ্ট ক্ষেত্রে মিনিং বলবে, বাট অ্যাকচুয়ালি মানে এটার কম্প্রিহেন্সিভ মিনিং কোনটা সেটা আপনি ইংলিশটা দেখে বুঝতে পারবেন। এইখানে দেখে আমরা শিখবো এখন এইটা। আচ্ছা, এটার পাশাপাশি এখানে এই এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, এক্সাম্পল সেন্টেন্স প্রতিটা ইউজের জন্য, প্রতিটা মিনিং এর জন্য এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে। এটাও পড়তে হবে, পড়লে আইডিয়াটা জেনারেট হবে। আরো
ডেভেলপ হবে। এখন পড়েই তো শেষ না, নেক্সট কাজ হচ্ছে আমার এখন কষ্টের কাজ, এতক্ষণ তো মজার মজার কাজ করলাম, এখন একটা কষ্টের কাজ, আমাদের একটা ডায়েরি থাকতে হবে, ভোকাবুলারি ডায়েরি। এখন এই ডায়েরি ধরেন অঙ্ক করেন একটা খাতায়, ওই খাতার শেষে 2টা পাতা আছে, ওইখানে আপনি ভাবছেন যে ভোকাবুলারি ডায়েরি এটা আপনার, এরকম না। অথবা একটা ফার্মেসির একটা প্যাড ছিঁড়ে টিড়ে যাচ্ছে, মোটামুটি ভোকাবুলারি আপনি লেখা শুরু করলেন ওখানে, এরকম না। এই ডায়েরিটা হবে আপনার একটা লাইফ টাইম কালেকশন। কারণ আপনি যত ইংরেজিতে মাস্টার হন না কেন, আপনার নতুন আননোন ওয়ার্ডস আপনার পেতেই থাকবেন, পেতে থাকবেন। তো আপনি রেগুলারলি এটাতে ইনপুট দিতে পারেন। আমার ডায়েরিটা এখনো মানে সংরক্ষিত আছে, যদিও ওইভাবে আপডেট করা হচ্ছে না, করা উচিত। অ্যাটলিস্ট আইএলটিএস পর্যন্ত আপনার এই ডায়েরিটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। সো একটা ভালো মানের ডায়েরি কিনে নিতে পারেন, অথবা বাসায় অনেক সময় আনইউজ ডায়েরি থাকে আসলে। সো এটা ডেডিকেটেডলি সোললি আপনি ইউজ করবেন ফর ভোকাবুলারি। এখানে আর অন্য কিছু লিখবেন না, কবিতা টবিতা বাংলা ইংরেজি যা আছে আর কিছু লিখবেন না। এটা শুধুমাত্র আপনার ভোকাবুলারি কালেকশন হবে। এখন এই ডায়েরিতে কি করব, ওয়ার্ডটা লিখবো আর মিনিংটা লিখবো এমন না, আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখবো। প্রথমে ওয়ার্ডটা লিখবো এক পাশে, লিখার পরে ইন ইংলিশ এটার মিনিংটা আমি লিখবো। এখন মিনিং তো আমরা দেখলাম গুগলে 4টা 5টা মিনিং আছে। আপনার সাথে যেটা আপনার কন্টেস্টে যেটা স্যুট করে সেই মিনিংটা আপনি নেবেন। প্রয়োজনে একাধিক মিনিং যদি মনে হয় যে না একাধিক মিনিং দরকার হচ্ছে আমার, দেন একাধিক মিনিং আপনি লিখবেন ইংলিশ মিনিংটা। তাহলে এটা গেল প্রথম বিষয় হচ্ছে মিনিং, প্রথম পয়েন্ট হচ্ছে মিনিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিনোনিম। সিনোনিম আপনাকে লিখতে হবে 2-3টা। সিনোনিম পাবেন কোথায়? গুগলের ওখানে। যে সিনোনিম গুলো আপনি চেনেন, এমন সিনোনিম আবার নিয়েন না যে ও দেখে বুঝতে পারতেছেন না, তো ওই সিনোনিম আপনার তো কাজে লাগবে না আসলে। যে সিনোনিমটা আপনি চেনেন এবং যেটা দেখে আপনি এই ওয়ার্ডের মিনিংটা প্রপারলি বুঝতে পারছেন, ওই ধরনের সিনোনিম গুলো নেবেন। থার্ড পয়েন্ট হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স লিখতে হবে অ্যাটলিস্ট একটা, পারলে একাধিক। এই সেন্টেন্স কোথায় পাবো? ওই গুগলে ওটা নিতে পারেন, অথবা আপনি এই ওয়ার্ডটা যে জায়গা থেকে খুঁজে পেয়েছেন। একটা নিউজ পেপার পড়তেছিলেন, একটা আর্টিকেল, ওইখানে এই ওয়ার্ডটা পেলেন, দেন ওটা গুগলে এসে সার্চ করলেন, তাহলে ওই জায়গায় যে সোর্স সেন্টেন্স ছিল, যেই সোর্স থেকে আপনি এই ওয়ার্ডটা পেয়েছেন, ওই লাইনটা এখানে লিখতে পারেন। অথবা আপনি নিজে থেকেও বানাইতে পারেন, বানাই একটা লিখতে পারেন। সো 3টা হতে পারে, হয় গুগলটা নেবেন, অথবা সোর্সের সেন্টেন্সটা নেবেন, অথবা আপনি নিজে থেকে একটা বানাই লিখবেন। এই গেল মোটামুটি 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট আমরা বলতে পারি যে মাস্ট, প্রতিটা ওয়ার্ডের জন্য অ্যাটলিস্ট এই 3টা বিষয় আপনি লিখবেন। এর বাইরে আরো অন্যান্য এডিশনাল ইনফরমেশন থাকতে পারে, এডিশনাল ইনফরমেশন থাকতে পারে। তো এটা অপশনাল, চাইলে লিখতে পারেন। সব ওয়ার্ডে পাবেন না, কিছু কিছু ওয়ার্ডে আপনার মনে হবে যে জরুরি, দেন লিখবেন। এবং মজার বিষয় হচ্ছে এখানে আপনি কোনো স্মৃতি, কোনো ঘটনা, মানে যা কিছু এই ওয়ার্ডটা আপনার মনে রাখতে সাহায্য করবে। তা আমার এটা কোনো ছবিও হতে পারে, আপনি চাইলে জাস্ট হাতে আঁকিবুকি করেও অনেক কিছু বোঝাতে পারেন। একটা ওয়ার্ড আমার ডায়েরিতে ছিল, স্নট লেখা, SNOT, স্নট। স্নট মানে কি কেউ জানেন? তো কোত্থেকে যেন পড়তে যে আমি স্নট ওয়ার্ডটা পেলাম, মেবি নিউজ পেপার পড়তে যে, দেন গুগলে সার্চ দিলাম। স্নট মানে হচ্ছে আমাদের ঠান্ডা লাগলে নাক দিয়ে যে ময়লা আসে আর কি, শ্লেষ্মা বলে যেটা। আঞ্চলিক ভাষায় অন্যান্য ওয়ার্ড ইউজ হতে পারে, বুঝতে পারছেন আশা করি। পানি। সর্দি লাগলে আর কি, যেটা নাক দিয়ে বের হয়, এটা হচ্ছে স্নট। এবং এটা আরেকটা মিনিং হচ্ছে আহ, মানে খুব বাজে ব্যবহার করা। ওই সেন্সেও স্নটটা ইউজ হয়, যে ডোন্ট অ্যাক্ট লাইক এ স্নট উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সাথে এত খারাপ ব্যবহার করো না। সো বাজে ব্যবহার, অপছন্দনীয় ব্যবহার, এগুলোকে স্নট বলা যায়। তো আমি স্নট ওয়ার্ডটা লিখছি, বিস্তারিত লিখছি, লেখার পরে আমার ডায়েরিতে এইভাবে ইয়ে করা আছে, আঁকা আছে আর কি, এরকম একটা জিনিস আঁকা আছে। তা আমি যখন এই ডায়েরিটা খুলি তখন এটা দেখতে ইচ্ছে করে যে আমি কি কি করছিলাম ডায়েরিতে। তো এইটা আঁকার ফলে কি হবে, আমার কিন্তু আর কখনোই এই স্নট ওয়ার্ডটা আমি ভুলবো না। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি এখন সব ক্ষেত্রেই তো সব ওয়ার্ডের জন্য এরকম পিকচার আপনি ইমাজিন করতে পারবেন না। যে যে ওয়ার্ডে পসিবল, এই পিকচারের বাইরেও আরো অনেক কিছু থাকতে পারে। যেমন এই ওয়ার্ডটার ফর্ম চেঞ্জ হলে কি হয়, অথবা হয়তো ভার্ব আকার এখানে আছে, অ্যাডজেক্টিভ হলে কি হয়, কথার কথা। এই ধরনের এডিশনাল ইনফরমেশন আমরা নিতে পারি। এই হচ্ছে একটু কষ্টের কাজ আর কি। তাহলে এইটা করতে অবভিয়াসলি আপনি একদিনে 20টা 30টা পারবেন না। এই জন্য আমরা বলছি আমরা ইন ডিটেলস শিখবো, একটু ডিপ লার্নিং হবে।
এবং 2 থেকে 5টা ওয়ার্ড, 3, 4, 5টা ওয়ার্ড এর মধ্যে আমরা থাকবো। এখন এই যে আমি ডায়েরিতে টুকে ফেললাম, তাহলে কি আমার মাথায় একদম পার্মানেন্ট হয়ে যাবে, পার্মানেন্টলি থেকে যাবে? তাও কিন্তু আসলে না, আমাদের রিভিশন করতে হবে। তো আমি এটা খুব ইউজ করি এই অ্যানালজিটা। আমাদের এক ম্যাম বলছিলেন ক্লাস 7 এর দিকে যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা হোয়াইট পেজের মতো, সাদা পাতার মতো। যখন কোনো ঘটনা হয় বা আমরা কোনো পড়াশোনা করি বা কোনো কিছু স্মৃতিতে আমরা স্টোর করতে চাই, তখন ওখানে একটা দাগ পড়ে। বাট এই দাগটা হচ্ছে মোচনীয় দাগ, পেন্সিলের দাগের মতো মুছে যায়, কিছুদিন পরে ফেড হয়ে যায়, ফেড আউট হয়ে যায়। তো কেউ যদি ওই দাগের উপরে বারবার পেন্সিল দিয়ে দাগ দেয়, বারবার কিছুদিন পর পর বারবার একই দাগ দিচ্ছে, তাহলে আলটিমেটলি ওইটা আর মুছে যায় না, ওইটা তখন ওই পেপারের একটা পার্মানেন্ট স্কার হয়ে যায়, পার্মানেন্ট দাগ পড়ে যায়, পার্মানেন্ট ক্ষত হয়ে যায়। তো দিস ইজ হাউ আওয়ার মেমোরিজ বিকাম পার্মানেন্ট, রিভিশনের মাধ্যমে। তো আমি একটা ওয়ার্ড পড়ছি, আমার মেমোরিতে একটা দাগ গেছে, আমি 7 দিন পর পর আবার দাগ দিচ্ছি, দাগ দিচ্ছি, দাগ দিচ্ছি, কিছুদিন পর দেখবেন আপনার ওই ওয়ার্ড আর ভুলবেন না। আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে এইটা, যে আমরা যা শিখবো কম কম করে, বাট এমন ভাবে শিখবো কোন কনটেক্সটে কিভাবে ইউজ করতে হয় বিস্তারিত আমি জানবো। ওই যে সেন্টেন্স লিখলাম, সোর্স সেন্টেন্স দেখলাম, গুগলের সেন্টেন্স দেখলাম, আমার মনে সাবকনসিয়াসলি কিন্তু মানে ধারণা সৃষ্টি হবে যে কোন কনটেক্সটে এটা ইউজ করা যায়। তো এইভাবে আমরা ওয়ার্ড গুলো শিখবো এবং এটা যেন মাথায় পার্মানেন্ট হয়, এটা টার্গেট করবো। আমি বিশ্বাস করেন, আমি যদি এখন আমার ভোকাবুলারি ডায়েরিটা ওপেন করি, তাহলে আমার অনেক ওয়ার্ড দেখে মনে হয় কি ব্যাপার, এই ওয়ার্ডটা আমি ডায়েরিতে লিখছিলাম, এটা কি লেখার মতো একটা ওয়ার্ড হলো, এটা তো সবাই জানে। তো এরকম ফিলিং এখন হয়। কারণ কি? কারণ হচ্ছে আমি এক সময় যেটা শিখেছি, আজ থেকে কয়েক বছর আগে, ওই সময় ওই ওয়ার্ড গুলো আমার লেভেলের একটু উপরে ছিল, বাট আমি কন্টিনিউয়াসলি শিখতে 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 এখন ওই লেভেলটা আমার থেকে নিচে চলে গেছে, আমি এখন তার উপরে চলে এসেছি। তো দেন ওই ওয়ার্ড গুলো আমার কাছে আর খুব মানে আনকমন বা অ্যাডভান্স কিছু মনে হয় না, একদম প্রাইমারি লেভেলের ওয়ার্ড মনে হয়। সো দিস ইজ আওয়ার টার্গেট, এই জায়গায় আমরা যেতে চাই। যখন আপনি যে ওয়ার্ড গুলো সম্পর্কে আপনার এরকম ফিলিং আসবে, ওই ওয়ার্ড গুলো আপনি প্রপারলি রাইটিং এ, স্পিকিং এ ইউজ করতে পারবেন। এমনি অযথা কঠিন কঠিন ওয়ার্ড মনে রাখতে যে সেটা ব্যবহার করতে যে দেখবেন যে গোলমাল হয়ে গেছে, আপনার ফ্লুয়েন্সিতে হ্যাম্পার হবে, গ্রামাটিক্যাল এরর্স হবে, নানান ঝামেলা হবে। পড়তে অড লাগবে, অড কন্টেক্সটে আপনি ইউজ করে বলবেন। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট, আমরা যা শিখবো আজ থেকে কয়েক মাস পরে যেন আমার মনে হয় যে এইগুলো শেখার কিছু আছে, এগুলো তো সবাই পারে, এরকম একটা ফিলিং যেন আপনার মধ্যে আসে। যখন আপনার মধ্যে যে ওয়ার্ড গুলো সম্পর্কে এই ফিলিং আসবে, বুঝবেন যে ওই ওয়ার্ড গুলো আপনার শেখা হলো। আর যেগুলো এখনো মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, মাঝে মাঝে একটু কঠিন লাগে, সেই ওয়ার্ড গুলো বুঝবেন যে না, এখনো আরো পর্যাপ্ত রিভিশন দরকার। তাহলে ডেইলি আমরা 2-3টা ওয়ার্ড করে ইনপুট নিব, আর 2-3 দিন পর পরে আবার শুরু থেকে ওগুলো একটু চোখ বুলাবো, একটু সময় পেলে চোখ বুলাবো। এইভাবে ধীরে ধীরে আমার যে ভান্ডার আছে, স্টোরেজ আছে, রিসোর্স আছে, সেটা ইনক্রিজ হবে, আমার লেভেলটা ধীরে ধীরে 5 থেকে 6 এ যাবে, 6 থেকে 6.5 এ যাবে। দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে, এবং এটাই সাস্টেনেবল আসলে। এর বাইরে আর্টিফিশিয়াল যেগুলো, এগুলো বেশি দিন টিকবে না, শুধু শুধু সময় নষ্ট। তাহলে এখন কথাবার্তা অনেক হলো, কাজ হচ্ছে আজকে হোমওয়ার্কের পার্ট হচ্ছে আমরা একটা ডায়েরি ডেডিকেটেডলি রাখা শুরু করবো আর কি। ডায়েরিটা অ্যাটলিস্ট ফিক্স করে আমরা কয়েকটা ওয়ার্ড ইনপুট দিয়ে আমরা এটা কি বলে শুভ উদ্বোধন করবো আর কি আমাদের এই জার্নির। এবং ওই পাতার ছবি তুলে গ্রুপে জমা দিতে হবে। ভোকাবুলারি সংক্রান্ত কথা আজকে এই পর্যন্তই। এখন চলেন আমরা এমসিকিউ তে চলে যাই। তাহলে এমসিকিউ আমরা বলেছি যে এটা বেশ চ্যালেঞ্জিং অনেকের জন্যই। আমরা যদি চেহারা দেখি এমসিকিউ এর, তাহলে এমসিকিউ চেহারা তো নতুন করে দেখার কিছু নেই, আমরা জানি এরকম। বাট এই চেহারার মধ্যে একটা জিনিস দেখেন, এই যে একটা লাইন, এটা কোশ্চেন, অপশন হচ্ছে 3টা, এগুলো আবার বড় বড় লাইন। মাঝে মাঝে এরকম ছোট ছোট অপশন থাকে, বা ম্যাক্সিমাম সময় বড় বড় লাইন থাকে। তো 3টা করে অপশন থাকে, রিডিং এ 4টা অপশন থাকে। এখন আমাকে বলেন তো, সেকশন 1 এ বা ম্যাপে বা ম্যাচিং এ আমরা একটা কোশ্চেনের জন্য কতগুলো ওয়ার্ড আমাদের পড়তে হয়? আসলে খুব খুব বেশি কিন্তু আমাদের পড়তে হয় না। প্রাইস ড্যাশ, এত টাকা প্রাইস শুনে বসাই দিলে হয়ে যাচ্ছে। তো ওখানে কোশ্চেন খুব বেশি পড়ার কিছু থাকে না। ম্যাপের গায়ে কি কি আছে আমি একটু দেখে নিলাম, এখানে খুব বেশি লেখা নাই। ম্যাচিং এও কয়েকটা লাইন জাস্ট আছে, কিছু অপশন আছে।
সো এই তুলনায় আমরা যদি এমসিকিউর দিকে তাকাই, আমাকে একটা কোশ্চেনের জন্য 4টা বড় বড় লাইন পড়তে হতে পারে। এই হচ্ছে এমসিকিউ এর চ্যালেঞ্জ। সো আমরা এমসিকিউ তে ঢোকার সময় প্রথমে চ্যালেঞ্জ গুলো আলাপ করি, দেন এগুলোর সলভ কি হতে পারে আমরা আলাপ করবো। তো প্রথম বিষয় হচ্ছে লং টেক্সট। এবং লং টেক্সট মানেই হচ্ছে সময়ের সমস্যা, টাইম কনস্ট্রেন্ট। কারণ পড়তে তো সময় দরকার হয়। আপনাকে তারা সময় দেয় যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন 21 to 25, বাট ওই সময়ে আপনি দেখবেন 2টা পড়তে পড়তে সময় শেষ। তাহলে এগুলো টাইমের সমস্যা। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে এমসিকিউ গুলো কি করে, একদম লিটারালি আপনাকে বলে দিবে এটা অ্যান্সার, সেরকম হয় না। আমরা যদি একটু উদাহরণ দিই, ধরেন 3জন ফ্রেন্ড উইন্টার ভ্যাকেশনে যেতে চাচ্ছে। তো তারা এখন আলাপ করছে যে কোন ডেস্টিনেশনে যাওয়া যায়। কক্সেস বাজার, এরপরে জাফলং, সিলেটের জাফলং, এরপরে বগুড়া, কথার কথা। এই 3টা অপশন আছে। এখন ফ্রেন্ডরা আলাপ করবে এইভাবে, প্রথম ফ্রেন্ড বলবে যে চল কক্সবাজার যাই। এরপরে সেকেন্ড ফ্রেন্ড বলবে হ্যাঁ হ্যাঁ কক্সবাজার যাওয়া যায়। এরপরে সে কক্সবাজারের অনেক প্রশংসা করবে, বলবে যে এটা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ ফেমাস ফর ইট। এবং ওখানে যে অনেক কিছু করা করা যায়, মানে করণীয় আছে, অনেক কেনাকাটা করা যায়, ঘোরা যায়, ইত্যাদি ইত্যাদি প্রচুর কথাবার্তা বলবে। তো আপনি তো শুনে গদগদ হয়ে যাবেন, আরে ভাই কক্সবাজার, তাহলে কক্সবাজার যাচ্ছে, এটাই অ্যান্সার। অ্যান্সার দাগাই দেবেন। বাট এরপরে থার্ড একজন ফ্রেন্ড হঠাৎ করে বলে উঠবে, ও দ্যার ইজ এ প্রবলেম, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু কক্সবাজার and I took money, or I borrowed money from my parents, and if I want to go there again this year they will not allow me. এরকম হতে পারে, তাই না? সো বলবে যে আমার বাবা মার কাছে টাকা নিয়ে গত বছরই গিয়েছি, এবছর আবার যেতে চাইলে আমাকে অ্যালাউ করবে না। সো তোরা যদি যেতে চাস তাহলে আমাকে ছাড়া যেতে হবে, আর না হলে ডেস্টিনেশন চেঞ্জ করতে হবে। এখন বাকি ফ্রেন্ড বলছে না তোরা ছাড়া কেমনে যাই, তাহলে চল সিলেটের জাফলং যাই। পরে একজন বলবে হ্যাঁ হ্যাঁ জাফলং যাওয়া যায়, অনেক সুন্দর, আমি যাইনি, চল যাই। এই যে এইসব কথা আসলে আপনি আবার দাগায় ফেলবেন জাফলং। বাড়ির পর একজন বলবে বাট গত বছর জাফলং এ বন্যা হয়েছে, রাস্তাঘাট একটু ভাঙা, তো এখন গেলে কষ্ট হতে পারে, অন্য কিছু চিন্তা করবো কিনা। জানিজন বলবে বগুড়ায় গেলে কেমন হয়, তখন বলবে বগুড়া তো যাওয়া হয়নি, একটু যাওয়া যায়, চল নতুন একটা জায়গা দেখে আসি কি আছে। এই যে শেষমেশ ঘুরে ফিরে বগুড়ায় গিয়ে থামলো, কথার কথা, জাস্ট এন এক্সাম্পল। তাহলে এরকম করে অনেকগুলো পয়েন্টে তারা টাচ করতে পারে। এখন এইটা একটা বড় চ্যালেঞ্জ আসলে। আপনি কক্সবাজার মাথায় শুনতে শুনতে ভেবে বসতে পারেন যে কক্সবাজারই হয়তো যাচ্ছে। এটা গেল একটা চ্যালেঞ্জ। আর সবসময় যে এরকম করবে এরকম না, মাঝে মাঝে ঠাস করে ডিরেক্টলি অ্যান্সারটাই বলবে যে বগুড়ায় যাবো, আচ্ছা চল বগুড়ায় যাবো বলে নেক্সট কোশ্চেনে চলে যাবে। সো এটা কিছুটা পিকুলিয়ার আর কি। মাঝে মাঝে প্রথম পয়েন্ট বগুড়া নিয়ে আগে কথা বলবে, ওটাই কনফার্ম করে ফেলবে, বাট এরপরও কক্সবাজার আর সিলেট নিয়ে আরো কথা বলবে পেঁচানোর জন্য। তা আপনি কনফিউজ হয়ে যাবেন, কি ব্যাপার বগুড়া না বললো আবার কক্সবাজার বলে, কাহিনী কি? এইগুলো মোটামুটি প্রবলেম, একটা আর কি বড় প্রবলেম। এরপরে প্যারাফ্রেজিং, প্রচুর প্যারাফ্রেজিং থাকবে। এক্সাক্ট যেই ওয়ার্ড গুলো ইউজ করা আছে অপশনে, ম্যাক্সিমাম সময় সেই ওয়ার্ড গুলো বলবে না, মানে অন্যভাবে বলবে, অথবা কিছু ওয়ার্ড নেবে, কিছু ওয়ার্ড অন্যভাবে বলবে, সিনোনিমস ইউজ করবে, অন্য স্ট্রাকচারে বলবে। তো এই হচ্ছে প্যারাফ্রেজিং। এরপর আরেকটা মজার প্রবলেম হচ্ছে আনরিলেটেড কথাবার্তা। অনেক সময় এই যে ধরেন এটা ছিল 21 নম্বর কোশ্চেন, ডেস্টিনেশন কোথায় যাবে, 22 নম্বর কোশ্চেন হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে। তো বাস, ট্রেন এন্ড কার, বাস, ট্রেন এন্ড কার, এ হচ্ছে অপশন। আপনি 21 নম্বর বগুড়া দাগাইলেন, দাগানোর পরে আপনি এখন ওয়েট করে আছেন যে বাস, ট্রেন, কার কোন একটা নিয়ে কিছু একটা বলবে। বা অডিওটা তখন বগুড়া নিয়ে প্রচুর কথা বলতে আছে, বগুড়ায় কি কি আছে, মস্তানগড় আছে, এরপরে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে, আরো কি কি আছে, এখানে অনেক একটা রাজা ছিল, প্রজারা অনেক সুখে ছিল, অনেক কথা বলবে। আপনি ভাববেন কি ব্যাপার এত কথা বলে, তাহলে মেবি অডিওটা মেবি 27-28-এর দিকে চলে গেছে। এই যে একবার যদি মনের মধ্যে এই ভয়টা ঢুকে যায় যে আমি মেবি কোশ্চেন মিস করছি, তারা মেবি 27 নম্বরে আছে, তো আপনি এখন দৌড়াদৌড়ি শুরু করবেন। এই একবার দৌড়াদৌড়ি শুরু করলে বাকি সব মাথার উপর দিয়ে যেতে পারে আর কি। তো এটা একটা প্রবলেম, আনরিলেটেড পয়েন্টস আর ডিলেইজ।
আসল জায়গায় আসার আগে অনেক সময় ইচ্ছা করে, সব সময় না, মাঝে 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 ইভেন প্রথম কোশ্চেন শুরু হওয়ার আগে এত কথা বলবে আপনি খাইছে কোন জায়গায় এখন, বাট আলটিমেটলি সে হয়তো কোশ্চেন শুরুই করেনি। আর মাঝে মাঝে মাঝখানে কোনো এক জায়গায় এরকম ডিলে করবে টেস্ট করার জন্য আর কি। সো দিস আর দ্য চ্যালেঞ্জেস। এখন কি করণীয় আসলে? তাহলে লং টেস্ট আর টাইম কনস্ট্রেন্টের জন্য যা করণীয় এটা আমরা অলরেডি জানি। বলতে পারবেন মিনাস ভাই? লম্বা সময় মানে লম্বা টেক্সট আর সময়ে সংকট, এটা সলভের জন্য করণীয় কি? ধারাবাহিকতা বজায় রাখা। ধারাবাহিকতা বজায় তো থাকবেই, ওটা তো তারাই অটোমেটিকলি বজায় রাখবে। আমাদের যেটা করণীয় সেটা আমরা অলরেডি জানি, সেকশন 1 2 ক্লাসের সময় বলছি যে আমরা ওই সেকশন গুলোতে যখন বলবো ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেন 1 to 5, আমরা শুধু 1 থেকে 5 পর্যন্ত দেখে থেমে না থেকে আমরা অ্যাডভান্স হয়ে যাব, মনে আছে? আমরা আগায় যে পরের কোশ্চেন গুলো পড়তে থাকবো। সো সেকশন 3 4-এ আসার আগেই, সেকশন 3 স্টার্ট হওয়ার আগে আমার জন্য অ্যাটলিস্ট 80% কোশ্চেন পড়া এবং দাগানো শেষ হয়ে যায় আগে। বুঝতে পারলেন কি কথাটা? জি জি। এটা কিন্তু আমরা প্র্যাকটিস করছি ক্লাসগুলোতে, প্র্যাকটিস হ্যাঁ করছি বলতে বলছি বারবার। সো এই সেকশন 3-তে এখন এবং পরে ওই আগের সেভ করা টাইমটা ইনভেস্ট করে আমরা এখন এটা কাজে লাগাবো। এটা ছাড়া কিন্তু খুবই মুশকিল। আপনি যদি মনে করেন যে আহ, আপনি 3টা কোশ্চেন পড়ছেন, বাকি একটা কোশ্চেন পড়তে পারেন নাই, অডিও স্টার্ট হয়ে গেছে, তাহলে মানে অডিও চলন্ত অবস্থায় পুরো এই বড় বড় 4টা লাইন পড়ে বুঝে সঠিক অ্যান্সারটা দাগানো খুবই চ্যালেঞ্জিং, ইম্পসিবল বলা যেতে পারে ইন এ সেন্স। তো এই জন্য আমাদের আগে অবশ্যই একবার পড়া থাকতে হবে। তো এটা এই সময়টা আমরা কোথায় পাবো? ওই আগের থেকে কিছু সময় আমরা মানে সেভ করে এই জায়গায় কাজে লাগাবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেন্টেন্স গুলো বড় যত বড়ই হোক না কেন, অপশন গুলো যত বড়ই হোক না কেন, এগুলোর পাঞ্চ পয়েন্ট, ফোকাস পয়েন্ট কিন্তু একটা দুইটা জায়গায় থাকে। ঠিক আছে, তো অনেক অপশনই আপনারা দেখবেন যে দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট আসলে মেইন জিনিস একটাই। এই যে যেমন 31 নাম্বারটা যদি এক্সাম্পল দেওয়া যায় এখানে, দেখেন বলছে in order to set up her research program Shona got advice from personal friends in other countries, help from students in other countries, information from her tutors contacts in other countries. দেখেন সবগুলোতেই ইন আদার কান্ট্রিজ, ইন আদার কান্ট্রিজ, ইন আদার কান্ট্রিজ। তার মানে এটা কোনো ভ্যালুই ক্যারি করছে না এখানে, এটা একদম ফেলে দিলেই হয়ে যায়। অ্যাডভাইস, হেল্প, ইনফরমেশন কাছাকাছি জিনিস। সো মেইনলি এগুলো যদি আমরা গোনায় ধরিও, সো বেসিক্যালি এটার ফোকাস পয়েন্ট হচ্ছে অ্যাডভাইস, পার্সোনাল ফ্রেন্ডস, হেল্প, স্টুডেন্টস, ইনফরমেশন, টিউটর্স, কন্ট্যাক্টস। সো ফোকাস পয়েন্ট হচ্ছে এই জায়গাগুলোতে, স্টুডেন্ট, পার্সোনাল ফ্রেন্ডস, টিউটর্স, কন্ট্যাক্টস। তো আমি যখন পড়বো তখন মূল জায়গাটা কোনটা এটা বের করে আমি দাগায় ফেলবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো। এবং যখন অডিওটা বাজবে তখন ওই দাগানো জায়গাগুলো তাকিয়ে যেন আমি বুঝতে পারি, তাহলেই অডিওটা বাজার সময় আমার আর সবকিছু পড়তে হবে না। এই হচ্ছে একটা সমাধান। অ্যাপারেন্টলি আমরা সলভ করলাম, বাট একটু চ্যালেঞ্জিং অবশ্যই। এরপরে এই যে প্যারাফ্রেজ করবে, মাঝে মাঝে পয়েন্ট টাচ করবে, মাঝে মাঝে সবগুলাই বলবে, এগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্যারাফ্রেজিং এ আমাদের যা করণীয় অলরেডি আমরা বলেছি, যে আমরা ওয়ার্ড শোনার জন্য চুপ করে বসে থাকবো না, বা ওয়ার্ড শুনে ডিসিশন নিয়ে নেবো না, আরে কক্সবাজার বলতেছে তার মানে যাচ্ছে কক্সবাজার শিওর, এরকম যেন না হয়। সো আমাদের আইডিয়াটা বুঝতে হবে এক্স্যাক্টলি কক্সবাজার সম্পর্কে কি বলছে তারা, হোয়াট আর দে সেইং অ্যাবাউট কক্সবাজার। এবং শেষ পর্যন্ত আপনাকে শুনে ওয়েট করতে হবে। প্রথম লাইনটা শুনেই একজন রাজি হয়েছে আপনি লাফায়ে অ্যান্সার মেরে দিলে হবে না, শেষ পর্যন্ত ডিসিশনটা কোথায় যাচ্ছে এটা আপনাকে ওয়েট করে ধৈর্য সহকারে শুনতে হবে। এবং ইন মোস্ট কেসেস, অনেক কেসে দেখবেন যে লাস্টে এসে ডিসিশন চেঞ্জ হয়ে যায়, শিফট হয়ে যায়, অল্টার হয়ে যায়। এই জন্য একটু ধৈর্য সহকারে পুরোটা সময় জুড়ে শুনে বুঝতে হবে। এবং এটার জন্য লিসনিং ক্যাপাসিটি দরকার, পেশেন্স দরকার, দুইটাই দরকার। আপনার যখন শুনে যখন বুঝতে পারবেন না তখন আপনি তাড়াহুড়ো করবেন আলটিমেটলি। বাট আপনি যদি শুনে যদি বুঝতে পারেন প্রপারলি, অ্যাটলিস্ট 80 90% যদি বুঝতে পারেন, তাহলে আপনি তাড়াহুড়োর কিছু নেই, আপনি শুনে আসলে আপনারই কনফিডেন্স থাকবে এবং পেশেন্সটা ধরাটা আপনার ইজি হবে, যে লাফাঝাফার দরকার নেই, কি বলতেছে আমি একদম শুনে শেষ পর্যন্ত, দেন আমি ডিসাইড করবো কোনটাতে আসলে যাচ্ছে তারা। এই হচ্ছে ব্যাপার। তাহলে ওয়ার্ড শুনে ডিসিশন নিব না এবং ওয়ার্ডের জন্য ওয়েট করে থাকবো না, বরং আমি কি বলছে সেটা বুঝবো এবং আমার অপশনে কি বলা আছে সেটার সাথে ওটা ম্যাচ করার ট্রাই করবো। এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে ম্যাথ, মানে এক্সাক্ট ওয়ার্ড ম্যাথ হচ্ছে কি হচ্ছে না, ইট ডাজেন্ট ম্যাটার। এট দ্য সেম টাইম আমরা
শুরুতেই যেন তাড়াহুড়ো করে ডিসিশন না নিয়ে নি, যে ধৈর্য সহকারে শুনতে হবে। একটা অপশন নিয়ে কথা বলা যখন স্টার্ট করছে, শেষ পর্যন্ত কি ডিসিশনে যাচ্ছে ওটা সম্পর্কে, এটা ব্যাপারে আম, কি বলা যায়, এটা ওয়েট করে শুনতে হবে। এরপরে আরেকটা কাজ আছে, এলিমিনেশন প্রসেস। এলিমিনেশন প্রসেস অফ এলিমিনেশন। এই যে ধরেন কক্সবাজার সম্পর্কে না করে দিল না ফাইনালি, তো আপনার একটা অপশন আপনি বুঝে গেলেন যে না এটা হবে না, দেন এটা কেটে দিবেন। এইভাবে বলেন বা এইভাবে বলেন, এটা কেটে দিবেন। তাহলে যেটা হয়, আপনার মাথা ব্যথা তিনটা ছিল, তিনটা থেকে মাথা ব্যথা এখন দুইটা হলো। তো আপনার কাজ লিস্ট 33% ওকে, এখন আপনার 50-50 চান্স, তাই না? তাহলে এলিমিনেশন প্রসেস হচ্ছে এরকম, যখন ডিরেক্টলি আমি অ্যান্সারটা বুঝতে পারছি না, তখন আমি উল্টো মানে কি বলা যায়, উল্টো ভাবে ট্রাই করব, যে অ্যান্সার কোনটা এটা না, বরং কোনটা অ্যান্সার হতেই পারে না সেটা বাদ দেবো আমি। তো যেগুলো অ্যান্সার হতে পারে না সেগুলো বাদ দিলে আলটিমেটলি আমরা ন্যারো ডাউন করে অ্যান্সারে পৌঁছাতে পারি, বা লিস্ট দুইটায় যেতে পারি। সো এই এলিমিনেশনটা আমাদের কাজে লাগাতে হবে। এরপরে এই যে আনরিলেটেড পয়েন্টস এন্ড ডিলেইজ, এটার জন্য আমাদের করণীয় হচ্ছে ভাই একটু ধৈর্য ধরতে হবে, কনফিডেন্ট হতে হবে, এবং একটু ভরসা রাখতে হবে ওই সিকোয়েন্সের উপরে। আমরা বলেছি কি, আইএলটিএস অবশ্যই 1 থেকে 40 পর্যন্ত পুরোটাই লিসনিং এ সিকোয়েন্স ফলো করবে। সো 12 নম্বরের আগে 13 নম্বর কখনোই আসবে না। সো আমি 12 নম্বর পাইনি, তাড়াহুড়ো করে কেন 13, 14, 15 আমি দৌড়াদৌড়ি করবো, প্রশ্নই ওঠে না। এইখানে ডেস্টিনেশন বলছে কক্সবাজার সম্পর্কে আলাপ করছে, বগুড়া সম্পর্কে আলাপ করছে, ফাইন। এরপরে আমি ওয়েট করতেছি ট্রান্সপোর্টেশন। এখন সে এখনো ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু বলে নাই, বা বাস, ট্রেন, কার, কোনোটা নিয়ে কিছু বলে নাই। সো আমি শিওর যে তারা এখানে টাইম কিল করছে, এখানে তারা কথাবার্তা বলতেছে, এদিকে যায়নি। এই হচ্ছে সিম্পল সলিউশন। তো এই সলিউশনটা, এই এক্সাম্পলে যতটা ইজি, সবসময় অতটা ইজি না, কারণ আমরা কোশ্চেন অনেক সময় বুঝতে পারি না। কোশ্চেন দেখে মনে হয় হ্যাঁ হ্যাঁ মাথার উপর দিয়ে যাচ্ছে। তো ওরকম হয়ে গেলে একটু প্রবলেমই আসলে। তো আমাদের যেটা করতে হবে, কোশ্চেনটা প্রপারলি বুঝতে হবে ক্লিয়ারলি, এবং এক্স্যাক্টলি কোশ্চেনটা কি, অপশন গুলোতে কি আছে, ইস্যুটা কি, এন্ড অডিওটা কি বলতেছে, অডিওটা কি এই জায়গায় বলছে অলরেডি, মানে ইতিমধ্যে। যদি না বলে থাকে তাহলে বুঝে নেবেন যে তারা এখন এই কাজটা করছে, এই ডিলেই করাচ্ছে। এবং এটা যে হতেই পারে, এটা মানে এটা বিলিভ করতে হবে। টেনশন নেওয়া যাবে না যে হায় হায় 27 নম্বরে চলে গেছে নাকি, কারণ এই দৌড়াদৌড়ি শুরু করলে মুশকিল। এই হচ্ছে মোটামুটি আমাদের সলিউশন গুলো। তো আমরা যদি দেখে নিই, পড়বো, আন্ডারলাইন করবো ইন অ্যাডভান্স, আগে আগে যখনই সময় পাবো আমরা ইন অ্যাডভান্স করে রাখবো। এরপরে কোশ্চেনটা ভালো মতো বুঝতে হবে, এবং মেইন পয়েন্টটাতে আমরা ফোকাস করবো। এমন না যে বড় সেন্টেন্স বলে পুরোটাই জরুরি, এমন না আসলে। ওয়ার্ড খুঁজবো না, ইনফরমেশন বা পয়েন্ট খুঁজবো, তাড়াহুড়ো করবো না, শেষ পর্যন্ত শুনবো। আর সিরিয়াল যে কখনো ব্রেক করবে না এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকবো। এলিমিনেশন প্রসেস কাজে লাগাবো। এই গেল মোটামুটি আমাদের করণীয়। তাহলে এগুলো ফলো করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এমসিকিউটা কিছুটা হলেও ইজি হবে। বাট আলটিমেটলি দেখবেন এমসিকিউটা একটু স্ট্রাগলিং ব্যাপারই আসলে। তো প্র্যাকটিসের বিকল্প নেই, বারবার প্র্যাকটিস করতে হবে, লিসনিং ক্যাপাসিটি বাড়াতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দুই টাইপের এমসিকিউ আছে। একটা হচ্ছে আমরা যেটা দেখলাম এতক্ষণ, তিনটা কোশ্চেন থাকে, মানে তিনটা অপশন থাকবে, একটা অ্যান্সার হবে। আর মাঝে মাঝে কিছু এমসিকিউ থাকে যেখানে এই যে একাধিক অ্যান্সার হয়, মাল্টিপল এমসিকিউ বলা যেতে পারে আর কি, মাল্টিপল অ্যান্সারের এমসিকিউ। তো এখানে বলছে which three things can students have with them in the museum। তাহলে এখানে আছে 3, 3, 6, 7টা, 7টার মধ্যে কোন তিনটা নিতে পারবে। তাহলে এক জায়গা থেকে তিনটা অ্যান্সার। এখানে এমন কোন দুইটা কাজ করতে পারে, সো কাজ আছে 5টা, 5টার মধ্যে কোন দুইটা হবে। এই হচ্ছে মাল্টিপল এমসিকিউ, মাল্টিপল অ্যান্সার এমসিকিউ। এগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে তিনটা জিজ্ঞেস করেছে না, তো তিনটা মানে এই যে কোশ্চেন হচ্ছে 16, 17, 18, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে লিখতে হবে কিন্তু 16, 17, 18 এই একটা জায়গা থেকেই। এখন ধরেন অ্যান্সার হলো বি, ডি আর জি, বিডিজি। এখন আপনি কিভাবে লিখবেন? অডিওতে হয়তো জি আগে বলছে, বি পরে বলছে, আর ডি আরো পরে বলছে কথা কথা। এখন আমি কি জি বি ডি লিখবো, না ডিবিজি লিখবো, না বিডিজি লিখবো? আর এখানে এখানে তো সিরিয়াল অ্যান্সার হচ্ছে দিতে হয় না।
জি, এখানে অ্যান্সার হচ্ছে ইন ইদার অর্ডার। আপনি যে কোনো অর্ডারে লিখতে পারেন, নো প্রবলেম। আপনি বি লিখলেও হবে, জি লিখলেও হবে, ডি লিখলেও হবে। বাট এটা করিয়েন না যে বি অর ডি। আমার এক স্টুডেন্ট মক টেস্টে এরকম করছে, বি ডি জি। এটা করলে পুরো কেটে দেবে, একটা মার্ক দেবে না। তো যে কোনোটা, এই তিনটার মধ্যে যে কোনো জায়গায় এগুলো থাকলেই হবে। এখন দুইটা, আপনার যদি দুইটা কারেক্ট হয় আরেকটা ভুল হয় তাহলে 2 পাবেন তিনটার মধ্যে। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আমাদের জ্ঞান বিতরণ পর্ব এখানে শেষ। চলেন এখন আমরা প্র্যাকটিস করি। কেমব্রিজ 8 টেস্ট 1 সেকশন 2 বের করে ফেলি আমরা। 812 ডাইনোসর মিউজিয়াম। তো এখানে আমরা মাল্টিপল এমসিকিউ আছে, এই দুটো আগে করব। কেমব্রিজ 812। Section 2. You will hear the education officer of a dinosaur museum তাহলে giving এগুলো বাসায় information করবেন, to some এগুলো আমরা teachers who are এমসিকিউতে চলে planning a যাই। school visit. First, you have some time to look at questions 11 to 15. পড়ে নেবেন সবকিছু। Now listen carefully and answer questions 11 to 15. ওকে, আমাদের যেহেতু 16 থেকে আমরা একটা অডিওটা আগাই। Answer questions 16. Now listen and answer questions 16 to 20. When the students come into the museum foyer, we ask them to check in their backpacks with their books, lunchboxes, etc. at the cloakroom before they enter the museum proper. I'm afraid in the past we have had a few things gone missing after school visits, so this is a strict rule. Also, some of the exhibits are fragile and we don't want them to be accidentally knocked. But we do provide school students with handouts with questions and quizzes on them. There's so much that students can learn in the museum, and it's fun for them to have something to do. Of course, they'll need to bring something to write with for these. We do allow students to take photographs. For students who are doing projects, it's useful to make some kind of visual record of what they see that they can add to their reports. And finally, they should not bring anything to eat into the museum, or drinks of any kind. There are also a few things that students can do after the tour. In the theaterette on the ground floor, there are continuous screenings of short documentaries about dinosaurs which they can see at any time. We used to have an activity room with more interactive things like making models of dinosaurs and drawing and painting pictures, even hunting for dinosaur eggs. But unfortunately the room was damaged in a bad storm recently when water came in the roof, so that's closed at the moment. But we do have an IT centre where students have access to CD-ROMs with a range of dinosaur games. These games are a lot of fun, but they also teach the students about the lives of dinosaurs, how they found food, protected their habitat, survived threats, that kind of thing. And I think that's all I have to tell you. Please feel free to ask any questions if you would like to know anything else about. জি, তাহলে বলেন তো 16 থেকে 18 কি কি মনে হয়েছে? C, D C G F Z, CZ. সি জি, এরপরে I just think two. C and Z. সি ডি, F F তো হবে F হবে এফ। ওকে, ভেরি গুড। এই তিনটা হচ্ছে অ্যান্সার: ক্যামেরাস, ফ্যান্স, অ্যান্ড ওয়ার্কশিটস।
দেখেন ওয়ার্কশিট ওয়ার্ডটা এক্স্যাক্টলি বলে নাই, প্যানও বলে নাই, ক্যামেরাও বলে নাই, বাট ফটোগ্রাফ Photograph অ্যালাউড is এটা বলছে। এটা বলছে দে নিড সামথিং টু রাইট উইথ, তার মানে লেখার জন্য কিছু লাগবে, তার কলম। এবার বলছে হ্যান্ড আউট উইথ কোয়েশ্চেন্স এন্ড কুইজেস অন দ্যাম, ওয়ার্কশিটস বলছে। আর এদিকে বলছে দে শুড নট ব্রিং এনিথিং টু ইট অর ড্রিঙ্কস অফ এনি কাইন্ড, তার মানে এগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। এরপরে বলছে যে ব্যাগ গুলো চেক আউট করে আসতে হবে, চেক ইন করে আসতে হবে, মানে ওখানে রেখে আসতে হবে ক্লোক রুমে। তো ব্যাগ উইথ বুকস এন্ড এভরিথিং সব রেখে আসতে হবে, সেগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো আপনি অ্যান্সার শিটে এখন CFG অথবা সরি GFC অথবা CGF যে কোনোটাই লিখতে পারেন, নো প্রবলেম। এরপরে 19-20 বলেন কি হবে? A C D D. এ বি বলছেন, আচ্ছা আপু মিনাজ ভাই কোনটা বলেন? এ আর কি? A D এ ডি। আপনি তো আর ধরা হচ্ছে খেয়ে, A C D, মানে আমরা হচ্ছে A C D। দুইটা তো, টু অ্যাক্টিভিটিস। No, maybe B. B is correct and I confused maybe E or D. ই অর ডি। তাহলে এখানে প্রবলেম হচ্ছে আলটিমেটলি তারা এই তিনটা শুরুতে বলে ACD, বাট এখানে কি বলে উই ইউজ টু হ্যাভ আ মোর ইন্টারেক্টিভ রুম উইথ এই ফ্যাসিলিটিস। এরপরে বলে তাহলে ইউজ টু মানে কি? সামথিং দ্যাট ওয়াজ Of the ট্রু ইন দ্য পাস্ট, অতীতে আসলে সত্য ছিল, ইউজ টু হ্যাভ মানে আগে ছিল। দেন এরপরে আবার ফাইনালি বলে যে আনফরচুনেটলি দ্য রুম ওয়াজ ড্যামেজ ডিউ টু স্টর্ম ইন দ্য লাস্ট, কি যেন বলে আর কি, when water came on the roof and it's unavailable at this moment, বা এরকম কি যেন বললো আর কি। তো বলছে কি যে এই এই ফ্যাসিলিটি সংক্রান্ত আমাদের আরো একটা ইন্টারেক্টিভ রুম ছিল, কিন্তু রিসেন্ট ঝড়ে ছাদে পানি জমে এগুলো নষ্ট হয়ে গেছে, তার মানে এগুলো এলিমিনেটেড B or করে E ফেললো। is correct. অ্যান্সার হচ্ছে বি আর ই। তো বলছে কন্টিনিউয়াস স্ক্রিনিং অফ শর্ট ডকুমেন্টারিজ, short documentaries, and documentary is one kind of film, তাহলে ফিল্ম গেল। এন্ড এরপরে বলছে যে উম, মানে কম্পিউটার গেম বলেনি, বাট গেম Damaged in a related bad হবে। storm recently when water came in the roof, so that's closed at the moment. Yeah, But that's we close. do have an IT centre where students have access to CD-ROMs with a range of dinosaur games. Yeah, CD-ROMs এর সাথে প্রতি অ্যাক্সেস আছে with a range of dinosaur games, তাহলে ডাইনোসর গেম খেলতে পারবে কম্পিউটারে। বি এন্ড ই হলো অ্যান্সার। এই হচ্ছে সমস্যা, আসলে সবকিছু বলছে আসলে, সবই টাচ করছে। তো আপনি যদি ওয়ার্ড শুনে বুঝেন যে হ্যাঁ এটা তো বললো, তাহলে এটা আছে, এত ইজি আসলে এমসিকিউটা অনেক সময় হবে না, এই জন্য একটু বুঝতে পারতে হবে কি বলছে। চলেন আমরা নেক্সটটাতে যাই। কেমব্রিজ 8 টেস্ট 2 সেকশন 3, 823, 823, 823। Section 3. তাহলে You will কোশ্চেন hear করি part of a আমরা। seminar in which a researcher called Grant Freeman discusses his work on Australian honeybees with a group of students. First, you have some time to look at questions 21 to 24. Now listen carefully and answer questions 21 to 24. দেখেন আমার কিন্তু এই তিনটা পড়তেই টাইম শেষ, আপনাদের হয়তো আর একটু টাইম বেশি লাগতে পারে, বা জানি না আপনাদের হয়েও যেতে পারে।
বাট ইন রিয়েলিটি আমাদের আসলে আগে থেকে পড়তে হবে, না হলে খুবই চ্যালেঞ্জিং। Good morning, everyone. In আচ্ছা, today, আমরা পড়ে তাহলে শেষ করি এটা। ঠিক আছে, পড়া হয়েছে? sir. ওকে, আমরা তাহলে প্লে করছি। good morning, everyone. In today's seminar, Grant Freeman, a biologist who specialises in identifying insects and who works for the Australian Quarantine Service, has come to talk to us about his current research work. Right, well, over to you, Grant. Good morning, everyone. I'm sure that you know that the Quarantine Service regulates all food brought into Australia. Well, obviously they want to protect Australia from diseases that might come in with imported goods, but they also want to prevent insect pests from being introduced into the country, and that's where I have a part to play. Anyway, my current research involves trying to find a particular type of bee, the Asian honeybee, and finding out whether there are any of them around in various states of Australia. We discovered a few of them in Queensland once and eradicated them. Now we're pretty keen to make sure that there aren't any more getting in, particularly to New South Wales and other states. What's wrong with Asian honeybees? বলেন তো 21 কি হবে? বি। বি। ফাতেমা আপু? Maybe. কোনটা হবে? B. বি। হলো না তো? A. আবার শুনেন। We discovered a few particular type of bee, the Asian honeybee, and finding out whether there are any of them around in various states of Australia. We discovered a few of them in Queensland once and eradicated them. Now we're pretty keen to make sure that there aren't any more getting in, particularly to New South Wales and other states. What's wrong with Asian honey? এবার বলেন। A. Yeah. We discovered a few of them in Queensland once and eradicated them. কুইন্সল্যান্ডে পেয়েছিলাম কিছু এবং একদম মুছে ফেলছি, বিলুপ্ত করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। Now we are pretty keen to make sure that there aren't any more getting in, particularly to New South Wales and other states. মানে তারা এখন মেক শিওর করতে যাচ্ছে যে এইসব জায়গায় যেন আর না আসে। বাট অতীতে পেয়েছিল কোথায়? কুইন্সল্যান্ড। ওয়ান্স মানে এক সময় কুইন্সল্যান্ডে পেয়েছিল। এই হচ্ছে ব্যাপার। সো এই যে এই ওয়ার্ড গুলো টাচ করছে, আদার স্টেটস, নিউ সাউথ ওয়েলস, সবই টাচ করছে, বাট অ্যান্সার হচ্ছে কুইন্সল্যান্ড। এই হলো প্রবলেম। তাহলে চলেন 22 নাম্বার দেখি এবার। কোশ্চেন ভালো মতো বুঝতে হবে, অ্যান্সার ভালো মতো, অপশন গুলো ভালো মতো বুঝতে হবে, এক্স্যাক্টলি কি পয়েন্ট কোশ্চেনে আছে, দেন অডিওটা বুঝতে হবে। Particularly to New South Wales and other states. What's wrong with Asian honeybees? Are they so different from Australian bees? Well, in fact, they look almost the same, but they are infested with mites, microscopic creatures which live on them, and which can seriously damage our own homegrown bees, or could even wipe them out. Well, what would happen if Australian bees died out? Well, the honey from Australia জি 22 বলেন। B. অর্থাৎ সি আর এ, তাই না? B. বি বাংলাদেশ। Yes. জি বি হচ্ছে অ্যান্সার। আর এইটা হবে না কেন? নেটিভ বিজ এর সমস্যা হবে বলছে যে
they can seriously damage our own homegrown bees or even wipe them out. তাহলে নেটিভ বীজের সমস্যা হতে পারে, বাট দেখেন আপনার জন্য কারো ক্ষতি হওয়া এক জিনিস আর আপনি তাকে অ্যাটাক করা আরেক জিনিস। ঠিক আছে, আপনার ফ্রেন্ডের করোনা হয়েছে এই কারণে আপনারও করোনা হয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনার ফ্রেন্ড আপনাকে অ্যাটাক করছে। অ্যাটাক করবে তখন যখন আপনার জ্বর থাপ্পড় মারবে বা ফায়ার টায়ার করবে আর কি। এখানে বলছে তো অ্যাটাক ওয়ার্ডটার positive কারণে এটা হচ্ছে না, আসলে ড্যামেজ হতে পারে, ড্যামেজ নেটিভ বীজ, বাট এখানে ড্যামেজ বলে না। আর এইটা শুরুতে কিন্তু বলেছে Particularly to New South Wales. From Australian bees? Well, in fact, they look almost the same, but they are infested with mites, microscopic creatures which live on them. ঠিক আছে, মাইটস মানে ক্রিমি টাইপের আর কি, মাইক্রোস্কোপিক ক্রিচার্স হুইচ লিভ অন দেম, মাইক্রোস্কোপিক ক্রিচার হুইচ লিভ অন দেম মানে হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে, Yes, sir. এরপরে 23 নাম্বার, এই যে ফাতেমা আপুর কথা খুব আস্তে শোনা যাচ্ছে, আপনার কথা এই জন্য মাঝে মাঝে মানে আমি কথা বলার সময় আপনার কথা শুনলে বুঝতে পারছি না, একটু লাউডলি বলিয়েন। জি, Okay, এরপরে sir. আমরা 23-এ যাই। এই যে এখন কি যেন বললেন আমি বুঝতে পারিনি। Okay, sir. আচ্ছা হ্যাঁ, এবার বুঝছি। What point is made about Australian bees? চলুন শুনি। Honey from Australian bees is a Happen if Australian bees. or could even wipe them out. Well, what would happen if Australian bees died out? Well, the honey from Australian bees is of excellent quality, much better than the stuff the Asian bees produce. In fact, Australia exports native queen bees to a large number of countries because of this. When the European honeybee was first discovered out in the bush, we found they made really unpleasant honey, and they were also too big to pollinate many of our native flowers here in Australia. That must have had a devastating effect on the natural flora. Did you lose any species? বলেন তো। কি হবে 23? আমি তো কনফিডেন্স হারাই Didn't ফেলছি। understand, sir. I think B because Distracted, sir. When I আইজের একটা কথা listen আসছিল। this. ওকে, আবার শোনেন তাহলে। মানে অপশন গুলো ক্লিয়ারলি বুঝেন। প্রথম অপশনে কি বলছে যে তাদের হানি বিভিন্ন ধরনের কোয়ালিটির হয়, এবার বলছে তাদের সাইজটা তাদেরকে পলিনেট করতে বাধা দেয়, এরপরে বলছে যে তাদেরকে বিদেশে বিক্রি করা হয়। এই তো এই তিনটা পয়েন্ট। এখন কি বলে এক্স্যাক্টলি শোনেন। Microscopic creatures stuff the Asian number of countries because of this. When the European honeybee was to the out, which can seriously damage our own homegrown bees, or could even wipe them out. Well, what would happen if Australian bees died out? Well, the honey from Australian bees is of excellent quality, much better than the stuff the Asian bees produce. In fact, Australia exports native queen bees to a large number of countries because of this. When the European honeybee was first discovered out in the bush, we found they made really unpleasant honey, and they were also too big to pollinate many of our native flowers here in Australia. That must have had a devastating effect. এবার C. They are sold to customers abroad. মিনাজ ভাই। কনফিডেন্স হারাই ফেলছি, যেটা আমার মনে হয়। ওকে, তাহলে প্রথমে কি বললো হানি সম্পর্কে, বলছে যে their honey is of excellent quality, এক্সেলেন্ট কোয়ালিটির হানি বললো অস্ট্রেলিয়ান বিজ। এখন এখানে বলছে ভ্যারিজ ইন কোয়ালিটি, তাহলে ভ্যারিজ তো অন্য জিনিস আর এক্সেলেন্ট অন্য জিনিস, তো এটা মেবি হচ্ছে না, তো আমরা মানে ডিসিশন 50-50 মেবি হবে না। এরপরে বললো যে এই যে তারা হচ্ছে নেটিভ কুইন বিজ, এটাকে কি বলা যায় এক্সপোর্ট করা হয়, তাহলে এক্সপোর্ট মানে কি সোল্ড টু কাস্টমার্স অ্যাব্রড, তাদেরকে কাস্টমার্স অ্যাব্রড এর কাছে বিক্রি করা হয়, এইটা মেবি হতে পারে। আমরা তো এখনই ডিসিশন ফাইনাল করবো না, আবার শুনি কি বলে।
বলছে যে when European honeybees were first discovered out in the bush, তাহলে এখন কথা বলছে কাদেরকে নিয়ে? ইউরোপিয়ান হানিবিজ নিয়ে, বাট আমাদের কোশ্চেনটা কিন্তু অস্ট্রেলিয়ান নিয়ে। Australian bee. হ্যাঁ, so বলছে ইউরোপিয়ান হানিবিজ they made really unpleasant honey and they are too big to pollinate some of our native flowers. তাহলে এই যে too big to pollinate, এটা হচ্ছে এই অপশনটা, বাট the problem is this is কি বলে যে রিলেটেড টু ইউরোপিয়ান হানিবিজ, নট অস্ট্রেলিয়ান। তাহলে এটা বাদ চলে গেল, এটাও হচ্ছে না, এইটা তাহলে হচ্ছে সি। এই হচ্ছে ব্যাপার। তো একটু চ্যালেঞ্জিং, বাট ওই যে কোন অপশনে এখন কথা বলছে এটা ধরতে পারতে হবে। আর ডিসিশনটা কি নিল, 50-50, মাঝামাঝি, Still সন্দেহ আছে very না? tough, sir. হ্যাঁ, একটু প্র্যাকটিসের দরকার আছে। হচ্ছে তারা বেশিরভাগ সময় ডিস্ট্রাক্টেড করে দেয়, এটাই হচ্ছে প্রবলেম। বেশিরভাগ সময় কি বলছে? ডিস্ট্রাক্টেড করে দেয়, মানে মনোযোগ নষ্ট করে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা যে ইউরোপিয়ান নিয়ে বলছে, এটা কিন্তু ধরাটা একটু চ্যালেঞ্জিংই বটে, এটা ধরাটা চ্যালেঞ্জিং একটু আর কি। তো খুব ঠান্ডা মাথা, সবচেয়ে বড় হচ্ছে কনফিডেন্স এন্ড পেশেন্স। আমার কাছে মনে হয়েছে একদম রিল্যাক্স হয়েছে যে আমি পারবো, সে কি বলতেছে আমি বুঝতেছি, তাড়াহুড়ো কিছু নাই, দেন ধরা সম্ভব আর কি। বাট সে কি বলতেছে আপনি যদি খুব তাড়াহুড়ো করেন, এই হানি কোয়ালিটি কি বললো, তখন মুশকিল হয়ে যায়। 24-এ যাই, দেখেন কোশ্চেনটা কি বলছে এক্স্যাক্টলি, আবার দাগানো জায়গাগুলোতে চোখ বুলাই দেখেন এক্স্যাক্টলি কি বলছে কোশ্চেনটা, অপশন গুলো কি বলছে। On the natural flora. Did you lose a... That must have had a devastating effect on the natural flora. Did you lose any species? No, we managed to get them under control before that happened. But if Asian bees got in, there could be other consequences. We could lose a lot of money because you might not be aware, but it's estimated that native bees' pollination of flower and vegetable crops is worth $1.2 billion a year. So in a way, they're the farmer's friend. Oh, and another thing is, if you're stung by an Asian honeybee, it can produce an allergic reaction in some people, so they're much more dangerous than native bees. জি, বলেন তো 24 কি বললো, কি হবে? মিনাজ ভাই শুনতে চাই, মিনাজ ভাই শুনতে চাই। জি, কোনটা? কারণ ইকোনমির একটা কথা আসছিল। ইয়েস, ভেরি গুড। বলছে যে will lose a lot of money, 1.2 billion dollars a year, এটা হচ্ছে তাদের কি বলে যে বিজনেস ভ্যালু মেবি 1.2 বিলিয়ন ডলার a year। আর বাকিগুলো কেন হবে না? কারণ বলছে যে certain areas of agriculture would benefit। এখানে বলছে they are the farmers friend, কারা? ওই নেটিভ বিরা হচ্ছে ফার্মার্স ফ্রেন্ড, বাট এশিয়ান হানি বি কিন্তু ফার্মার্স ফ্রেন্ড না, বরং এশিয়ান হানি বি আসলে নেটিভ বির ক্ষতি হবে, এটাতে ঝামেলা হবে, তো এটা হচ্ছে না। এরপরে বলছে if you're stung by an Asian bee, it can produce allergic reaction to some people, এরকম কি যেন বলছে। সো আপনার অ্যালার্জি হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এটা এক জিনিস, আর স্টাডি অফ অ্যালার্জি এটা কিন্তু আরেক জিনিস, তাই না? মানে মৌমাছি কামড়ালে আপনার অ্যালার্জি হতে পারে, এটা এক তথ্য, আর এই মৌমাছিকে অ্যালার্জির জন্য পড়াশোনায় ব্যবহার করা যেতে পারে, এটা আরেক তথ্য, এটা বলে নাই। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই ইকোনমি এফেক্টেড হবে 1.2 বিলিয়ন ডলার ইয়ার। এই গেল এমসিকিউ এর খেলাধুলা আর কি। তো বাসায় এটা আমরা আবার করব, দেন এটা সহ করব, এটা ইন্টারেস্টিং এই জায়গাটা করবেন। এখন চলেন আজকের মতো আমরা আরেকটা সর্বশেষ করব, এটা হচ্ছে সেকশন 4 এর একটা 8-4। বই থাকলে বই বের করে অলরেডি পরে দাগানো শুরু করে দেন। 8-4। Section 4. You will hear a student called Shona giving a presentation on her research report. First,
you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. দেখছেন আমার 4টা পড়া হচ্ছে, এর মধ্যে তার টাইম শেষ। তাহলে এইটা একটু চ্যালেঞ্জিং আর কি, আমাদের এই জন্য অবশ্যই আগে থেকে পড়তে হবে। So, আমরা পজ করছি, আপনি পড়তে থাকেন। পড়া হয়েছে? মিনাজ ভাই শুনতে চাই, পড়া হয়েছে? জি ভাই। ওকে, তাহলে এবার চলেন আমরা তিনটা তিনটা করে শুনবো। তাহলে 31 থেকে 33 একসাথে যাবে, বুঝলেন? একদম বুঝে বুঝে দাগানো জায়গাগুলো আলাদা আলাদা করে একদম ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দেন অডিওটা শুনবেন। আর সো অডিওটা যখন কোশ্চেনে আসছে, ওই কোশ্চেনের মানে প্রশ্নটা কি এন্ড অপশন তিনটা কোনটা কি, এটা যেন আপনি মানে একবার রিথিঙ্ক করে নিতে পারেন মাথার মধ্যে, যে ওকে ওকে এই কোশ্চেনটা এটা, অপশন এটা এটা, এখন কি বলবো তুমি বলো, আমি শুনতেছি। দেন যখন বলবে প্রতিটা অপশনের সাথে মিলাবেন যে কোন অপশনটা নিয়ে এখন কথা বলছে এবং ডিসিশনটা কি দিল, এভাবে আলাদা আলাদা করে ধরতে পারতে হবে আর কি। সো একটু ঠান্ডা মাথায় তাড়াহুড়ো ছাড়া এভাবে রিল্যাক্স ওয়েতে শুনতে হবে। I've been doing some research into what people in Britain think of doctors, the ones who work in general practice, the first call for medical care, and comparing this with the situation in a couple of other countries. I want to talk about the rationale behind what I decided to do. Now, I had to set up my program of research in 3 different countries, so I approached postgraduates in my field in overseas departments, contacting them by email to organize things for me at their end. I thought I would have trouble recruiting help, but in fact, everyone was very willing, and sometimes their tutors got involved too. I had to give my helpers clear instructions about what kind of sample population I wanted them to use. I decided that people under 18 should be excluded because most of them are students or looking for their first job. And also I decided at this stage just to focus on men who were in employment and set up something for people who didn't have jobs and for employed women later on as a separate investigation. I specifically wanted to do a questionnaire and interviews with a focus group. With the questionnaire, rather than limiting it to one specific point, I wanted to include as much variety as possible. I know questionnaires are a very controlled way to do things, but I thought I could do taped interviews later on to counteract the effects of this. And the focus group may also prove useful in future by targeting subjects I can easily return to, as the participants tend to be more involved. So I'm just collating. জি বলেন তো 31 কি হবে?
সি। বলেন। আবার আবার হতে পারিনি। সি হতে পারে, সি। সি হতে পারে। ওকে, 32। এ। দ্রুত বলতে হবে ভাই, আমি জিজ্ঞেস করার পরে আবার 1 মিনিট পরে বললে হবে না, দ্রুত বলেন। 33। 33 হচ্ছে সি। সি। উম মেনাজ ভাই। সবগুলো কি বলেছে? আচ্ছা, পরের 3টা আমরা শুনি। ভালো করে এবারে মানে কনসেন্ট্রেশন তো দিতে পারি না। কেন? ক্লাসের পাশাপাশি অন্য কিছু করতেছেন, কনসেন্ট্রেশন দিতে পারেন না কেন? না, করতেছি না, কিন্তু তারপরে কেমন যেন হয়ে গেল। উম দেন এবার নতুন করে আবার কনসেন্ট্রেশন দেন। 34, 35, 36 কোশ্চেন বুঝেন, অপশন বুঝেন ভালো মতো, এক্স্যাক্টলি কি চাচ্ছে। প্লে করছি 34 থেকে আবার। as the participants tend to be more involved. So I'm just collating the results now. At the moment, it looks as if, in the UK, despite the fact that newspapers continually report that people are unhappy with medical care, in fact, it is mainly the third level of care, which takes place in hospitals, that they are worried about. Government reforms have been proposed at all levels, and although their success is not guaranteed, long-term hospital care is in fact probably less of an issue than the media would have us believe. However, I've still got quite a bit of data to look at. Certainly, I will need to do more far-reaching research than I had anticipated in order to establish if people want extra medical staff invested in the community, or if they want care to revert to fewer but larger key medical units. The solution may well be something that can be easily implemented by those responsible in local government, with central government support, of course. This first stage has proved very valuable, though. I was surprised by how willing most of the subjects were to get involved in the project. I had expected some unwillingness to answer questions honestly, but I was taken aback and rather concerned that something I thought I'd set up very well didn't necessarily seem that way to everyone in my own department. I thought you might also জি, শেষ। বলেন এবার সবাই। 34। এ। এ। ফাতেমা আপু, দেখতে পেরেছেন 34 থেকে? দেখতে পারিনি, মেবি দেখতে পারিনি। 35। কনফিউজড। কনফিউজ কোনোটা নাই, হয় এ নাহলে বি নাহলে সি। বলেন কোনটা? আচ্ছা, সি। সি। এবারে 36। সি। ও রে ভাই, দেখছেন এক্স্যাক্টলি আসলে উম, মানে কি হয় অ্যাকচুয়ালি টেস্টের দিনে বা টেস্টে বা মক টেস্ট বলেন বা প্র্যাকটিসের সময় বলেন, যখন আপনি কনসেন্ট্রেশন প্রপারলি দিতে পারবেন তখন আসলেই সম্ভব ভালো করা। আর যদি কনসেন্ট্রেশনে ঝামেলা হয় কোনো কারণে, মন এদিক ওদিক ছোটাছুটি করা শুরু করে, বা মেন্টাল পিস যেটা কনফিডেন্স কামনেস এটা যদি দূরে যায়, তাহলে আপনার মনে হবে হচ্ছে বাট একটাও হবে না। আর ভালো মতো ফোকাস করলে সবগুলাই হবে। একদম প্রুফ পাওয়া গেল মিনাজ ভাই। তাহলে এই 3টায় আপনার সবগুলাই কারেক্ট, আর আগের 3টাই ভুল। তাহলে চলেন আমরা একটু দ্রুত করে জাস্ট সলভ দেখে ফেলি। তাহলে একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করছে কি, প্রোগ্রাম সেট আপ করার জন্য কার কাছ থেকে হেল্প ইনফরমেশন অ্যাডভাইস নিয়েছে? of research in 3 different countries, so I approached postgraduates in my field in overseas departments,
contacting them by email to organize things for me at their end. তাহলে পোস্ট গ্রাজুয়েটস ফ্রম ওভারসিজ ডিপার্টমেন্টস ইন মাই ফিল্ড, তাহলে পোস্ট গ্রাজুয়েটস মানে কি? স্টুডেন্টস, তাদের সাথে ইমেলিং করেছে, কন্ট্যাক্ট করেছে, এটা বললো। এরপরে আর কি বলে শুনি। I thought I would have trouble recruiting help, but in fact, everyone was very willing, and sometimes their tutors got involved too. হ্যাঁ, সে বলছে আমি মনে করেছিলাম আমি হেল্প পেতে সমস্যা হবে, বাট ইনফ্যাক্ট সবাই খুব হেল্পিং ছিল, খুব ইন্টারেস্টেড ছিল, and sometimes their tutors got involved too, মানে এই স্টুডেন্টসদের শিক্ষকরাও মাঝে মাঝে হেল্প করেছে। তো এটা এক জিনিস, স্টুডেন্টসদের টিউটরদের হেল্প পেয়েছে, এটা এক জিনিস। আর টিউটরদের মানে তার টিউটর, সৌম্যের টিউটরের পরিচিতদের কাছ থেকে হেল্প পেয়েছে, এটা আরেক জিনিস। তো টিউটর ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর কি। এই ওয়ার্ড শুনে এই জন্য ডিসিশন নেওয়া যাবে না, এক্সাক্ট মেসেজটা বুঝতে হবে। মেসেজ ছিল এটা, পোস্ট গ্রাজুয়েটস ফ্রম ওভারসিজ ডিপার্টমেন্টস। এই গেল 31-এর বি। এরপরে 32 দেখি কি ধরনের মানুষকে ইনক্লুড করছে আসলে করেছিল। I had to give my helpers clear instructions about what kind of sample population I wanted them to use. এই যে দেখেন কোশ্চেনে যে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, বলছে যে হোয়াট কাইন্ড অফ স্যাম্পল পপুলেশন আই ওয়ান্টেড দেম টু ইউজ। তাহলে স্যাম্পল পপুলেশন মানে কি, যে কি ধরনের মানুষকে ইনক্লুড করছিল রিসার্চে। এই যে আমাদের বুঝতে পারতে হবে যে এখন আমি কোশ্চেনে আসছি, এখন অপশন কি কি দেখেন, ইয়াং পিপল, ফার্স্ট জবে, মেন যারা কাজ করছে, উইমেন যারা কাজ করছে না, তাদেরকে নিয়ে আসছে। I decided that people under 18 should be excluded because most of them are students or looking for their first job. হ্যাঁ, should be excluded because most of them are looking for or in their first job, এরকম কি যেন বললো। এক্সক্লুডেড মানে কি, বাদ, বাদ। এরপরে মেন or women দেখেন। And also, I decided at this stage just to focus on men who were in employment. Just to focus on men who were in employment. And set up something for people who didn't have jobs and for employed women later on as a separate investigation. Later on, এগুলো পরে করবে হয়তো, বাট আলটিমেটলি এখন করছে এইটা, men who are in employment, মানে যারা কাজ করছে। এরপরে কোশ্চেনের এইম কি ছিল দেখেন, এটা ইজি ছিল। I specifically wanted to do a questionnaire and interviews with a focus group. With the questionnaire, rather than limiting it to one specific point, I wanted to include as much variety as possible. কি বললো, rather than limiting it to one specific point, মানে লিমিট না করে, মানে এটা সে করতে চাচ্ছে না, এটা না করে কি করতে চাচ্ছে, I wanted to include as much variety as possible, যত ভেরিয়েশন দরকার। তাহলে ভ্যারাইটি বলতে কি বোঝাচ্ছে, ওয়াইড রেঞ্জ অফ ডেটা, বিভিন্ন টাইপের ডেটা আমি চাচ্ছি। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা বাদ গেল, লিমিট করতে চাচ্ছে না। I know questionnaires are a very controlled way to do things, but I thought I could do taped interviews later on to counteract the effects of this. And এই আর কি, ওয়াইড রেঞ্জ অফ ডেটা। ঠিক আছে, আর বাকিগুলো তো আমাদের বোঝা গেল। 34 নম্বর বলছে যে নিউজ পেপার রিপোর্টেডলি বারবার বলছে যে পিপল আর আনহ্যাপি, বাট মানুষ আসলে জাস্ট একটা লেভেল নিয়ে আনহ্যাপি, থার্ড লেভেল নিয়ে আনহ্যাপি। তো কিছুটা মিসরিপ্রেজেন্টেড বাই দ্য প্রেস। 35 নম্বর বলছে ফার্দার রিসার্চ করতে চায়, কারণ মানুষ কি চায় এটা বোঝার জন্য। এটা বলছে যে ওয়েদার পিপল ওয়ান কি মেডিকেল ইউনিটস নাকি এক্সট্রা ফেসিলিটিস, এরকম বলছে। তো মানুষ এটা চায় না ওটা চায়, এই ধরনের কথা বলছে। তার মানে কি, মানুষের প্রেফারেন্সটা বুঝতে যাচ্ছে। আর এগুলো নিয়ে কোনো কথাই বলে নাই, ফান্ডিং এগুলো নিয়ে কথা বলে নাই। But I was taken aback and rather, or if they want care to revert to vested in the community, certainly I will need to do more far-reaching research. মোর ফার রিচিং রিসার্চ মানে যে ফার্দার রিসার্চ, তাহলে জায়গা মতো আসছে, এখন অপশন দেখলে বোঝা যাবে। Than I had anticipated in order to establish if people want extra medical staff invested in the community,
or if they want care to revert to fewer but larger key medical units. তাহলে whether they want this or this, এই তো ব্যাপার, so their preference. The solution may well be something that can be easily implemented by those responsible in local government, with central government support, of course. This বলছে গভর্নমেন্ট চাইলে এটা ইমপ্লিমেন্ট করতে পারে, সো গভর্নমেন্টের কাছে ফান্ডিং উপস্থাপন করবে এরকম কিছু বলে নাই, ফান্ডিং কত লাগবে এটা ডিসাইড করবে এরকমও কিছু বলে নাই। এন্ড ফাইনালি এইটা কি বলছে 36, দেখেন first stage has proved very valuable, though. I was surprised by how willing most of the subjects were to get involved in the project. I had expected some unwillingness to answer questions honestly, but I was taken aback and তাহলে কি বললো যে মানুষ খুবই উইলিং ছিল, আই ওয়াজ সারপ্রাইজড বাই হাউ উইলিং মোস্ট অফ দ্য সাবজেক্টস ওয়ার। আর এখানে বলছে পিপল ডু নট লাইক অ্যান্সারিং কোয়েশ্চেন্স, না পিপল তো উইলিং, আগ্রহী, বেশিরভাগই আগ্রহী। সে আশা করেছিল যে আনউইলিংনেস, বাট আলটিমেটলি সে সারপ্রাইজ হয়েছে মানুষদের উইলিংনেস দেখে। তাহলে বি চলে গেল, এলিমিনেটেড। rather concerned that something I thought I'd set up very well didn't necessarily seem that way to everyone in my own department. এই যে সামথিং দ্যাট আই থট আই সেট আপ ভেরি ওয়েল, আমি মনে করছি ভালো মতো করেছি, didn't necessarily seem that way to everyone in my own department. আমার ডিপার্টমেন্টের সবার কাছে সেরকম মনে হয়নি। তার মানে কি ডিপার্টমেন্টের এভরিওয়ান মানে কলিগসদের কাছে সেই রকম মনে হয়নি। do not always agree, সবসময় এগ্রি করে না তারা। এই হচ্ছে এমসিকিউ। তো যদি আমরা প্রপারলি ফোকাস দিতে পারি, কোশ্চেনটা বুঝতে পারি, অপশনগুলো একটা একটা করে ধরতে পারি, অডিওটাকে রিলেট করতে পারি অপশনগুলোর সাথে, অনেকগুলো কাজ আসলে একটু চ্যালেঞ্জিংই বটে, এটা আমি আগে থেকে বলে আসছি, বাট পসিবল। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে বাসায় এগুলো আবার করা। দেন হোমওয়ার্ক থাকবে আরেকটা, কেমব্রিজ 8 টেস্ট 2 সেকশন 2। এটা ভেরি ইজি, একটা ভেরি ইজি বলতে এমসিকিউ মানে তো বোঝেন, বাট তুলনামূলকভাবে ইজি একটা কোশ্চেন। এরপরে আছে পিএলটি প্রপোজাল, এটা ইন্টারেস্টিং, মানে খুব কঠিন না আবার একদম ইজিও না। সো এই দুটো আমরা করবো ইনশাল্লাহ, এবং এখানে মাল্টিপল অপশনের এমসিকিউ আছে। এটা হলো 813, ওটা হলো 822 প্রবাবলি, তাই না? হ্যাঁ 822 813, এই দুটা করবো। এন্ড আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে অ্যাক্টিভ রিডিং করা বিবিসি নিউজ থেকে, এরপরে অ্যাক্টিভ লিসনিং করা, এবং এই যেটা বললাম একটা ডায়েরি ডেডিকেট করা ভোকাবুলারির জন্য। আর যেভাবে বলে দেওয়া হলো আজকে, যেভাবে ওয়ার্ড শিখতে হবে সেভাবে শিখে ওই ডায়েরিতে ইনপুট দেওয়া এবং সেটা গ্রুপে সাবমিট করা ছবি তুলে। এই হচ্ছে আমাদের কাজ। আর ক্লাসে যেগুলো করলাম এগুলোতে যদি কোনোটা কনফিউশন থাকে বা কিছুটা ভাষা ভাষা মনে হচ্ছে, সেটা আবার করবেন, নো প্রবলেম। বাসায় এগুলো করার পরে যদি কনফিউশন থাকে আবার শুনবেন, একবার দুবার শুনবেন, চেক করবেন, অ্যান্সার শিট চেক করবেন। এরপরও না বুঝলে ফাইনালি টেপ স্ক্রিপ্ট আছে, টেপ স্ক্রিপ্ট জানেন তো মিনাজ ভাই টেপ স্ক্রিপ্ট কি? না, একটা বিষয়ে জানি না তো। আচ্ছা, বইগুলোর শেষে এই অডিওটার একদম রিটন ভার্সন দেওয়া আছে। আচ্ছা। এই যে দেখেন এরকম টেস্ট 3 এর সেকশন 1, কে কোনটা কথা বলছে একদম দাঁড়ি কমা সব দেওয়া আছে, এবং কোন জায়গা থেকে কোশ্চেনের অ্যান্সার আসছে। এই যে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার আসছে এখান থেকে, 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার আসছে এখান থেকে। এইভাবে একদম দাঁড়ি কমা সহ হুবহু তুলে দেয়া আছে। তো আমরা যখন একদমই বুঝতে পারবো না তখন অডিওটা প্লে করে এই জায়গাটা দেখবো একদম লাইন বাই লাইন। ওকে ওকে আচ্ছা, এখন তারা এইভাবে বলছিল বাট আমার কাছে অন্যরকম মনে হচ্ছিল, তখন এই ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে বারবার নিজেকে এভাবে ঘষা মাজা করতে 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 দেখবেন যে আপনার লিসনিং ক্যাপাসিটিটা বাড়বে। তো 10টার মধ্যে 6টা হতো, এটা ধীরে ধীরে 7টায় যাবে, 8টায় যাবে, 9টায়, 10টায় যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে চাই। মিনাজ ভাই কোনো কথা আছে? ভাইয়া ওই
গত হোমওয়ার্কের একটা কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেনের মধ্যে উচ্চারণ করছিল হলো সি লেভেল, কিন্তু অ্যান্সারে আছে ওয়াটার লেভেল। সি লেভেল দিলে কি হবে কিনা এই জন্য। সি লেভেল, ওয়াটার লেভেল, লিসনিং এ মনে রাখবেন অডিওতে এক্স্যাক্টলি যেটা শুনবেন অ্যান্সার সেটাই দিতে হবে আর কি। ও আচ্ছা। এক্সাক্ট ওয়ার্ড নিতে হবে অডিও থেকে, সিনোনিম নেওয়া যাবে না, মানে অ্যান্সার চুজ করার সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে। এই জন্য তো আমি সি লেভেল দিছিলাম, তো মানে এটা অডিওতে ছিল, কিন্তু অ্যান্সার শিটে দেখলাম যে ওয়াটার লেভেল দেওয়া। কোনটা? রেইনবো সার্ফেন্ট প্রজেক্ট। রেইনবো সার্পেন্ট প্রজেক্ট, তো কোনো সমস্যা নেই, চলেন আমরা সবাই। রেইনবো সার্পেন্ট to identify the, এটা কি বলছেন আপনি? অ্যান্সারে ওয়াটার লেভেল আছে? না, 38 নাম্বার, 38। লেট হায়ার, হ্যাঁ অ্যান্সারে ওয়াটার লেভেল আছে। হ্যাঁ হ্যাঁ। 844। ও, সি অর ওয়াটার লেভেল আছে। এম, মাঝে মাঝে এরকম করে আর কি তারা, মানে অ্যান্সার কাউন্ট করে, বাট আমরা আমাদের রিস্কের দরকার নেই, আমরা যেটা শুনবো সেটাই লিখবো। 40 আপনার নাম্বারটা দিছি কোশ্চেনটা কি ভুল। ছিল যে সি লেভেল লিখলে হবে কিনা? জি জি জি। হ্যাঁ, সি লেভেল লিখলে তো অবশ্যই হবে, সি লেভেলই তো প্রপার অ্যান্সার। অডিওতে সি লেভেল বলে, তাই না? হ্যাঁ। সি লেভেলই হচ্ছে আর অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার সি লেভেল। আর এখানে আর হচ্ছে বলছে ওয়াটার লেভেল তারা কাউন্ট করবে আর কি, এটা বলছে, বাট সবসময় এই কাজ করে না, এই জন্য আমাদের ওই রিস্কের দরকার নেই। এই 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 ফরম্যাটের মানে হচ্ছে সি লেভেল লিখলেও হবে, ওয়াটার লেভেল লিখলেও হবে এই এই পার্টিকুলার অ্যান্সারে। কিন্তু আর বাস্তবিক ক্ষেত্রে আমরা অডিওতে যেটা যেটা শুনবো সেটাই লিখবো, সেটাই সেফ। কারণ সবসময় ইয়া ধরে না, সিনোনিম তারা কাউন্ট করে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। মিনাজ ভাই, আমি হচ্ছে আগামীকাল একটা জায়গায় যেতে হচ্ছে আমাকে, কুয়ালালামপুরে একটা কনফারেন্সের জন্য। তো ওখানে প্রায় 3 দিনের মতো কনফারেন্স, একটু ম্যানেজমেন্টের, মানে কি বলে, ম্যানেজমেন্টের সাথে অ্যাড করছে প্রফেসর, এই জন্য একটু বেশি থাকতে হবে। সো 4 দিনের মতো লেগে যাবে, শুক্রবার পর্যন্ত আমাকে বিজি থাকতে হবে। সো নেক্সট 2টা ক্লাস আমি মেবি নিতে পারবো না, মানে এই সপ্তাহে। ওইটা গ্রুপ, মানে অফিস থেকে আর কনফার্ম করে জানাবে। আমরা ইনশাল্লাহ নেক্সট উইকের রবিবার থেকে আবার স্টার্ট করবো আর কি। জি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাবেন, অ্যাক্টিভ লিসনিং, অ্যাক্টিভ রিডিং, সহজে ক্লাসগুলো হচ্ছে এগুলো রিভিশন দেওয়া, ভোকাবুলারি ডেভেলপ করা, এগুলো আমরা চালাবো আর কি। জি ঠিক আচ্ছা ঠিক আছে, আছে। তাহলে সালাম আলাইকুম। ওয়ালাইকুম